ছোবেন না আমাকে। আমি আপনাকে স্বামী হিসাবে মানি না। আমাকে জোর করে বিয়ে দেওয়া হয়েছে। আমি রোহিতকে ভালোবাসি। বাসর রাতে বউয়ের মুখে এমন কথা শুনেও শিশির অবাক হল না, বরং আরুকে আলতো করে জড়িয়ে ধরল। আরু এবার চট করে শিশিরকে ধাক্কা দিয়ে খাট থেকে ফেলে দেয়। আহ! এভাবে কেউ নিজের বরকে ধাক্কা দেয়? কোমরটাই বুঝি ভেঙে গেল। আরু ফ্যালফ্যাল করে শিশিরের দিকে তাকিয়ে আছে। ওর মনে হচ্ছে শিশিরের কণ্ঠে নেশাজাতীয় কিছু মেশানো আছে। পরক্ষণেই মনকে সামলে নিল, কারণ ওকে যে ওর স্বপ্নের কাছে যেতে হবে। দেখুন, সরি, কিন্তু আপনি আমার স্বামী নন। একটু আগে 1000 মানুষ সাক্ষী রেখে কালিমা পড়ে কবুল বলে আমাকে বিয়ে করেছ, আর এখন বলছো আমি তোমার স্বামী না। তাহলে কাকে বিয়ে করছো? দেখুন, সবাই জোর করে আমার সাথে আপনার বিয়ে দিয়েছে। এই বিয়েতে আমার মতো ছিল না। আপনাকে তো আমি আগেই বলেছিলাম আমি রোহিতকে ভালোবাসি, আর ওকেই বিয়ে করতে চাই। আপনাকে বারবার বলেছিলাম বিয়েটা ভেঙে দিতে। কেন দিলেন না? বলুন কেন দিলেন না? ভুল যখন করেছি তখন সংশোধনও করে নিব। তো তোমার রোহিত থাকে কোথায়? রোহিত দেখতে কেমন? জানি না। ওর বিষয়ে ও তেমন কিছু বলতো না, তবে ও বলেছে ও আমাকে অনেক ভালোবাসে। আমিও ওকে খুব ভালোবাসি। নিরাশ চোখে উত্তর দিল। বাহ, ভালোবাসো অথচ প্রেমিকের সম্পর্কে কোনো খবরই জানো না? প্রেমটা কেমন? মানে, কি বলতে চান? রেগে জিজ্ঞাসা করল। না মানে কিভাবে প্রেম হলো সেটাই। অত কিছু আপনার জানতে হবে না। আপনি শুধু আমাকে ডিভোর্স দিয়ে দিন। ডিভোর্স দিতেই পারি, তবে আমি কি পাব? যা চাইবেন তাই দিব। বলুন কি চান? কি পেলে আপনি আমাকে ডিভোর্স দিবেন? আরু ছোট্ট একটা লাফ দিয়ে উঠে দাঁড়াল। শিশির আরুর পা থেকে মাথার চুল পর্যন্ত স্কান করে নিচ্ছে। উচ্চতা 52, ফর্সা, একটু মোটা, চোখমুখ গোলগাল, বলতে গেলে মিনি সাইজের পুতুল। লাল বেনারসি, হালকা মেকআপ, হাত ভর্তি চুড়ি, কপালে টিকলি, চোখের কালো কাজলটা ওর সৌন্দর্য আরও ফুটিয়ে তুলছে। শিশিরকে এভাবে তাকিয়ে থাকতে দেখে আরু ভয় পেয়ে যায়। দেখুন, আপনি যা ভাবছেন তা কখনো হবে না। আমাকে পাবেন না আপনি। আপনি যদি আমাকে জোর করার চেষ্টা করেন তাহলে আমি নিজেকে শেষ করে দিব। ওয়াশরুমে একটা নীল শাড়ি রাখা আছে, চেঞ্জ করে ওটা পরে আসো। এত ভারী শাড়ি প্লাস গহনা পরে থাকলে তোমার কষ্ট হবে। ব্যাটাকে এতক্ষণ যা যা বললাম সেগুলোর ওপর পাত্তা দিল না নাকি? এমন স্থিরভাবে কথা বলছে কেন? তবে একটা কথা ঠিকই বলেছে, এত ভারী শাড়ি পরে নাটক করতে সত্যিই অনেক কষ্ট হচ্ছে। আমার কষ্ট আপনার দেখতে হবে না। আমাকে ডিভোর্স দিবেন কবে সেটা বলুন। আগে চেঞ্জ করে আসো, তারপর বলছি। আরু চেঞ্জ করতে ওয়াশরুমে চলে যায়। এই হলো শিশির রিজন, আর তার জীবনের গল্পের একমাত্র নায়িকা আরুষি। যে এখন আরুষি শিশির রিজন। আজ ওদের বিয়ে হয়েছে। শিশির আরুকে 3 বছর ধরে ভালোবাসে, কিন্তু আরুর কাছে তার গানই সব। ওর ইচ্ছা ও একদিন বড় গায়িকা হবে। তার জন্য ওকে ঢাকা থেকে সিলেট যেতে হবে। ওখানেই রেকর্ডিং শুট হবে। বাড়ি থেকে এসব মেনে নিচ্ছে না, বরং জোর করে বিয়েই দিয়ে দিল। তাই আরু ইচ্ছা করে নাটক করছে, যেন শিশিরের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে ওর স্বপ্নের কাছে যেতে পারে, নিজের স্বপ্ন পূরণ করতে পারে। কারণ আরু নিজেও শিশিরকে খুব ভালো করে চেনে। ও জানে শিশির এসব জানলে নিজেই আরুকে ওর ভালোবাসার কাছে ফিরিয়ে দেবে, না হলে বন্দি বানিয়ে রেখে দেবে নিজের কাছে। কিছুক্ষণ পর আরু চেঞ্জ করে বাইরে আসলো। চুলগুলো ছেড়ে দেওয়া, চুল বেয়ে টপ টপ করে পানি পড়ছে।
শিশির একটা তোয়ালে নিয়ে আরুর চুল মুছতে লাগল। শিশির আচমকা এমন করাই আরু ঘাবড়ে যায়। আরু শিশিরের হাত থেকে তোয়ালে কেড়ে নিয়ে কিছুটা দূরে সরে চুল মুছতে থাকে। আমি মুছে নিচ্ছি, আপনার হেল্প লাগবে না। আপনি আমাকে বাড়ি থেকে বের করবেন কবে সেটা বলুন। তার আগে তুমি বলো, তুমি মিথ্যা বলছো কেন? কি মিথ্যা? তোমার যে বিএফ নাই, তুমি যে কাউকে ভালোবাসো না সেটা আমি ভালো করেই জানি। আর তোমাকে কেউ জোরও করেনি এই বিয়েতে। এই 3টা কথার সত্যতা তো প্রমাণ হয়েই গেছে। ব্যাটা আসলেই বদ। আমার নাটকটা কাজে দিল না, ফ্লপ করে গেলাম। কিন্তু চেষ্টা করেই যাব। আমি সবার থেকে বেশি আমার গানকে ভালোবাসি। কিন্তু আম্মু আব্বুই শুনল না। ধুরর, কি হলো বলছো না কেন? ধমক দিয়ে জিজ্ঞাসা করল। আসলে আব্বু আম্মু কষ্ট পাবে তাই কাউকে বুঝতে দেইনি যে আমার এই বিয়েতে মতো নেই। আর আমি কাউকে ভালোবাসি না। কাদো কাদো মুখ করে বলল। আর ও যে শিশিরকে অনেক ভয় পেয়েছে তার প্রমাণও দিয়ে দিল। কারণ কথা শেষ হওয়ার 3 সেকেন্ডের মধ্যে আরুর গাল বেয়ে অঝোর ধারায় নোনা পানি গড়িয়ে পড়তে লাগল। শিশির দেখল আরু ভয় কেঁদে ফেলেছে, তাই আরুর দিকে এগিয়ে যেতে লাগল। শিশিরকে এগিয়ে আসতে দেখে এবার আরু জোরে জোরে কেঁদে দিল। মারবেন না প্লিজ। আমি আর আপনার সামনে নাটক করব না। আমি তোমাকে মারব? এই চিন্তা মাথায় আসলো কেন? আমার আম্মু আমাকে ধমক দিলেই মারে। হিয়ান তো মাঝে মাঝে মিথ্যা বলেও আমাকে মার খাওয়ায়। আপনিও রেগে গেছেন। আপনিও তো আমাকে মারবেন, কাঁদতে কাঁদতে উত্তর দিল। উনি তোমার সৎমা? আরু মাথা নেড়ে হ্যাঁ সূচক উত্তর দিল। খাটের ওপর উঠে বসো। কেন? এখানেই ঠিক আছে। দাঁড়িয়ে কথা বলতেই সুবিধা হচ্ছে। টেবিলের ওপর খাবার রাখা আছে, খেয়ে নাও, তারপর কথা হবে। সবকিছু ঠিক করা হবে। তুমি তো ঝাল বেশি খাও তাই আলাদা করে খাবার এনেছি তোমার জন্য। আপনার কথা বার্তায় তো আপনাকে ভদ্রই মনে হয়, তাহলে একটু আগে অভদ্রতা করলেন কেন? তোমার জামার ব্লাউজের চেইন খুলে গেছিল তাই লাগিয়েছি। তোমার মাথায় এত চিপ জিনিস ঘোরে কেন? যত সব চুপচাপ খেয়ে নাও। আরও কথা না বাড়িয়েই খেয়ে নিল। সারাদিন না খেয়ে আছে মেয়েটা। আরু খাচ্ছে আর চোখে শিশিরের দিকে তাকাচ্ছে। শিশির করিডোরে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে চাঁদ দেখছে। আরু খেয়ে উঠে প্লেটগুলো টেবিলের ওপর রেখে শিশিরের কাছে গেল। শিশিরের হাইট 6 ফিটের কাছাকাছি। আরু পেছনে থেকে ডাক দেয়, শুনছেন? আমি খেয়ে নিয়েছি, এবার বলুন। চুপচাপ ঘুমাও। যাও। আজব তো, আমাকে বাড়ি থেকে বের করবেন কবে? সেটা তো বলেন, ওই এদিকে ফেরেন। ও তো চাঁদ দেখতে হবে না। চাঁদ কালকেও দেখতে পারবেন। আরু যা বলছি তাই করো। যাও গিয়ে ঘুমাও। বিরক্ত করো না। আমি বিরক্ত করছি? এই আপনার সমস্যা কি বলুন তো? নিজে জোর করে বিয়ে করছেন, আমাদের বাড়ি গিয়ে বিয়ের প্রস্তাব দিয়েছেন। আমি কি এসব করতে বলেছিলাম? টাকার গরমে এসব করছেন। কি ভেবেছেন যখন ইচ্ছা আমার কেয়ার করবেন, যখন ইচ্ছা বেশি কথা বলবেন? সরি। এবার যাও। বিরক্ত করছো বলেছি দেখে ভালো লাগলো না তাই না? যখন তুমি সবসময় আমাকে এটা বলো তখন আমারও ভালো লাগে না। আরও ভালোবাসি তোমাকে, কারণ তোমার সবটা মেনে নিয়েই এই মন তোমাকে ভালোবাসতে সায় দিয়েছে। আর তুমি কি ভাবো টাকা আছে বলে এসব করি? না হারু, তুমি সবটা জানো না। এই টাকা, এই আমি, কোনোটাই আমার না। এসব তো তোমারই। শরীর দেখানোর অনেক শখ তোর, তাই না? নে এবার দেখা।
শাড়ি খোল। কথাটা শোনামাত্র দিয়ার চোখ আমরার আটির মতো হয়ে গেল। লোকটা আবার হুঙ্কার দিয়ে উঠল, কথা কানে যায়নি? কি বলেছি আমি? ভয় কলিজার পানি শুকিয়ে আসলো দিয়ার। বড় আপুর বন্ধুর আরুর বাড়িতে বিয়ে অ্যাটেন্ড করতে এসেছিল ও। স্টেজের কাছে বসে কয়েকটা ছবি তুলতে না তুলতেই উদয় হল সাক্ষাৎ জম। দিয়ার দুইমাত্র কাজিন রৌশন ইয়ারাব। প্রফেশনাল সিঙ্গার, পাশাপাশি বাবার বিজনেসটাও দেখে সে। দেখতে মাশাআল্লাহ বলিউডের হিরোর চেয়ে কম না, তবে কাজকাম টোটালি ডেভিলদের মতো। 6 বছর আগে শনির মতো উদয় হয়েছিল দিয়ার জীবনে, আর এত বছরেও অস্ত গেল না। দিয়া ফ্যালফ্যাল করে রৌশনের দিকে তাকিয়ে আছে। কি বলছেন নন ভো ভাইয়া? রৌশন তেরে এসে দিয়ার গাল চেপে ধরল, তারপর এক হাতে দিয়ার পিঠ থেকে আঁচলের পিনটা ব্লাউজ থেকে খুলে নিল। দিয়ার চোখ দিয়ে পানি পড়ছে। রৌশন দিয়াকে নিয়ে একটা রুমে এসে দরজা লক করে দেয়। আরে আরে, দরজা বন্ধ করছেন কেন? প্লিজ দরজা বন্ধ করবেন না। প্লিজ আমার কাছে আসবেন না ভাইয়া। প্লিজ আমাকে মারবেন না। আমি ইচ্ছা করে কিছু করিনি। আমি আমার শরীর ওদের দেখাইনি। ওরাই। দিয়ার কোনো কথা না শুনেই রৌশন দিয়ার শাড়ির কুচিতে হাত দিল। একটানে কুচি খুলে ফেলল। নাভির কিছুটা উপরে পড়ে যাওয়ার দাগ সিগারেটের আগুনে কালো হয়ে গেছে। দিয়ার পেটে হাত রাখতেই ভয় সেন্সলেস হয়ে যায় দিয়া। কেন বুঝিস না দিয়া, তোকে ভালোবাসি আমি। তুই কষ্ট পেলে তার থেকে 1000 গুণ বেশি কষ্ট আমি পাই। দিয়ার পেটে হাত রাখতেই আঁতকে উঠল রৌশন। আজ বিকালেই রাস্তায় কিছু ছেলেরা দিয়াকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে, যার ফলস্বরূপ দিয়ার পেটের এই হাল। বিকালে? রকি, মালটারে দেখ ঝাক্কাস না। রিপু, মেয়েটারে এদিকে নিয়ে আয় তো একটু টেস্ট করি। রূপের এত ঝলক, মনে হচ্ছে ছেলেদের পাগল করার জন্যই এমন ফিগার নিয়ে জন্মাইছে। রিপু, মেয়েটা রৌশন ভাইয়ের বোন বসো। ওর দিকে তাকালেও রৌশন ভাই তার চোখ উপড়ে ফেলে। ওর কথা বাদ দেন, বসো। রকি, তুই আনবি নাকি তোরে শেষ করে তোর লাশ কুত্তারে খাওয়াবো? যা, মেয়েটারে তুলে আনো। দিয়া তখন স্কুল থেকে বের হচ্ছিল। কাঁধে স্কুল ব্যাগ, শর্ট ব্লু স্কার্ট আর সাদা শার্ট পরা, শ্যামলা গোলগাল চেহারা, দুপাশে বেনি করে সামনে ছেড়ে দেওয়া চুল, আর গলায় পানির বোতল ঝুলছে। রিপুসহ আরও একটা ছেলে দিয়াকে স্কুল গেট থেকে টানতে টানতে রকির গাড়ির সামনে নিয়ে যায়। রকি, গাড়িতে তোলো ওকে। রৌশনের অনেক গরম, তাই না? আজ ওর বোনকে নিয়েই ফুর্তি করব আমরা। দেখি কি করে ও। দিয়া, আমাকে ছেড়ে দিন। কারা আপনারা? আমাকে টানতে টানতে কোথায় নিয়ে যাচ্ছেন? এই চিক না, রিপো, ছাড়। রকি, হোল নাইট পার্টি করব বেবি। তাই তোমাকে নিয়ে যাচ্ছি পার্টির মেইন থিম হিসাবে। তোমাকে আদর করব, জুস খাওয়াবো। দিয়ার শার্টের ওপর হাত ছোঁয়াতেই সরে গেল দিয়া। দিয়া, যাব না আমি। ডোন্ট টাচ মি। বেয়াদব ছেলে। রকি, আই লাইক ইট। একটু তেজ না থাকলে খেলতেও মজা পাই না আমি। শিকারকে দৌড়ে ধরতে বেশি মজা পায় এই রকি। তো বেবি, তোমার এই হটনেস তো আজ পানির মতো হয়ে যাবে। দিয়া রিপুর হাতটা মুখের কাছে নিয়ে জোরে কামড় দিল। রিপু ব্যথায় হাত ছেড়ে দিতেই দিয়া দৌড়াতে লাগল বাড়ি যাওয়ার শর্টকাট রাস্তাটার দিকে। রকি নিজের হাতে থাকা হকস্টিকটা ছুড়ে দিল দিয়ার পায়ের কাছে। দিয়া ব্যালেন্স সামলাতে না পেরে পড়ে গেল রাস্তায়। হাঁটু ছিলে রক্ত বের হচ্ছে, ব্যথা পেয়েছে খুব। রকি দিয়ার দিকে এগিয়ে যাচ্ছে আর দিয়া পেছনে পেছোচ্ছে। রকি দিয়ার দুহাত চেপে রাস্তার সাথে মিশিয়ে ফেলে। আশেপাশে কেউ নেই। রকি, এবার কোথায় পালাবে বেবি?
তোমার ফিগার নিয়ে একটু প্রশংসা করছিলাম, কিন্তু তুমি এতই লক্ষ্মী যে সেটাও পছন্দ করলে না। তবে তোমাকে হার্ট করে আমি ডাবল মজা পাবো, বুঝলে? দিয়ার মুখে সিগারেটের ধোঁয়া ছাড়তেই কেশে ওঠে দিয়া। দিয়া, প্লিজ ছেড়ে দিন। আমি তো আপনার কোনো ক্ষতি করিনি। তাহলে এমন করছেন কেন? এরপর আর কিছু মনে নেই দিয়ার। যখন জ্ঞান ফেরে তখন ও নিজের বিছানায় ঘুমাচ্ছিল। ঘর থেকে বের হয়ে সবাইকে নরমাল বিহেভ করতে দেখে বিকালের ঘটনাগুলোও কাউকে জানায়নি। রাতে রৌশন, দিয়া আর ছোঁয়াকে বাড়ি পৌঁছে দিয়ে নিজেও বাড়ি চলে যায়। দিয়া নিজের রুমের করিডোরে এক কাপ কফি নিয়ে দাঁড়িয়ে আছে। হঠাৎ পেছনে ছোঁয়ার কণ্ঠ শুনে বলে উঠল, আচ্ছা বুবুন, ওই যমরাজটা কোনো কাজে বাংলাদেশে ফিরেছে গো? ইন্ডিয়ায় তো বেশ ভালোই ছিল, গান গাইত, আমরা ওনাকে টিভিতে দেখতাম। বেশ ছিলাম তখন। ছোঁয়া প্রশ্ন করল, কেন রে বেবি? ভাইয়া আবার কিছু বলেছে নাকি? কিছু কি করেছিস তুই? আর তোকে বোরকা পরিয়ে নিয়ে আসলো কেন ভাইয়া? দিয়া মুখ বাঁকা করে বলল, তোমরা সবকিছুতে আমার দোষ খোঁজো। আমার মতো বাচ্চা মেয়েকে অলওয়েজ একা ছেড়ে দিয়ে হাওয়া হয়ে যাও, এটা ঠিক না। ভালো লাগে না আমার। ছোঁয়া বুঝতে পারল দিয়া কোনো কারণে রৌশন ভাইয়ার ওপর ক্ষেপে আছে, কিন্তু ভয় বলতে পারছে না। বেবি, কাল মামাদের বাড়ি আমাদের দাওয়াত। সকালেই যেতে হবে। এখন ঘুমিয়ে পড়। আমার না আজ বিয়ে বাড়ির খাবার খেয়ে পেটে ব্যথা হয়েছে। আমি মনে হয় যেতে পারবো না। তোমরা যেও। টাটা। উফ, কি ব্যথা! নাটক করতে করতে ব্ল্যাঙ্কেট মুড়ি দিয়ে শুয়ে পড়ল দিয়া। ছোঁয়া বুঝতে পারছে যে দিয়া নাটক করছে, তবুও কিছু বলল না। কারণ সোজা কথায় দিয়া ও বাড়ি যাবে না। কিন্তু দিয়া কেন রৌশনকে ইগনোর করতে চায় সেটা কেউ জানে না, ইভেন বুঝতেও পারে না। দিয়া এবার ক্লাস 9-এ উঠেছে। পড়াশোনায় ভালো, তবে ভীষণ ফাঁকিবাজ স্টুডেন্ট। আর ছোঁয়া ওর একমাত্র বড়াপু, যাকে ভালোবেসে ও বুবুন বলে ডাকে। ছোঁয়া অনার্স ফার্স্ট ইয়ারে পড়ে। রৌশন ইয়ারাব দিয়ার একমাত্র মামাতো ভাই, ভীষণ জেদি, একরোখা, ঘাড় তেরা, এক কথার মানুষ, কখনো হাসে না, বাড়ির মানুষদের সাথে এক হয় না। দিয়ার আরেকটা মামাতো বোনও আছে, নাম রুহি। সে অনার্স থার্ড ইয়ারে পড়ে। রৌশনের ছোট। সকালে দিয়ার যখন ঘুম ভাঙ্গে তখন ও খেয়াল করে যে ওর খাটটা কাঁপছে, বলতে গেলে ওঠানামা করছে, আর একটু গরম গরম লাগছে। দিয়া পাশ ফিরে আবার শুয়ে পড়ে। কিন্তু আরেক জ্বালা শুরু হয়ে গেল। এবার নাকে সুরসুরি লাগছে, মনে হচ্ছে চুল উড়ে এসে পড়ছে বারবার। দিয়া নিজের মাথার ওপর হাত দিয়ে আরেকটু বালিশের উপর উঠে শুতেই ঘাড়ের ওপর গরম নিঃশ্বাস আছড়ে পড়লে যেমন অনুভব হয় তেমন অনুভব করতে লাগল। তাড়াতাড়ি চোখ মেলে তাকায় ও, কিন্তু অদ্ভুত ব্যাপার এই যে রাতে ও যখন ঘুমিয়েছিল তখন ওর ব্ল্যাঙ্কেট গোলাপি ছিল আর এখন কালো। চট করে উঠে পড়ে দিয়া। আর উঠে যা দেখতে পেল তাতে ওর দম আটকে মরে যেতেও বেশি টাইম লাগবে বলে মনে হয় না। দিয়া রওশনের উদাম বুকের ওপর আরামসে বসে আছে। আর রওশন নিশ্চিন্তে ঘুমাচ্ছে। ভয় কেঁদে ফেলল দিয়া। এটা দিয়ার অন্যতম খারাপ অভ্যাস, ভয় পেলেই কেঁদে ফেলবে। দিয়ার চোখের কয়েক ফোঁটা পানি রওশনের বুকে পড়তেই জেগে যায় রওশন। দিয়া ওর বুকের ওপন আসন কেটে বসে চোখে হাত দিয়ে বাচ্চাদের মতো কাঁদছে। ব্যাপারটা অদ্ভুত, তাই না? একটা মেয়ে একজনের বুকের ওপর বসে কাঁদছে, অথচ অন্যজনের কষ্ট হচ্ছে না, বরং হাসি পাচ্ছে এই ভেবে। দিয়ার আকার আয়তন এমন যে সে একজনের বুকের ওপর বসলেও আরও একজন বসার মতো জায়গা ফাঁকা থাকে। রৌশন খুব একটা মোটা না হলেও ব্যায়ামপুষ্ট, বুকটা অনেক চ্যাপ্টা দেখা যায়।
হাত পাগুলোও যথেষ্ট আকর্ষণীয়। এটা দিয়ার বলা সবচেয়ে খারাপ সংলাপ। এভাবে কাঁদছিস কেন? আর আমার বুকের ওপর কি করছিস? লজ্জা করে না একটা ছেলের বুকের ওপর এভাবে বসতে? আমি বসিনি, আমি তো এটাও জানি না আমি এখানে কিভাবে এসেছি। আমি তো আসতেও চাইনি। প্লিজ মারবেন না আমাকে। তোকে মারি আমি? আপনাকে দেখলেই মনে হয় এই বুঝি এক্ষুনি মারবেন। দেখুন আমি তো আপনার ছোট বোন। ছোট বোনকে কেউ মারে? গতকাল শাড়িও খুলতে চেয়েছিলেন। রৌশন বুঝল যে দিয়া তখনকার রাতের কথাটা বোঝেনি, তবে ভুলেও যায়নি। ওর সাথে অমন করা আসলেই উচিত হয়নি। বাচ্চা মেয়ে বোঝেনি, তবে ওর মনে ব্যাপারটা গেঁথে গেছে। আমি ওকে কিভাবে বোঝাবো যে কাল অনুষ্ঠানে ওকে নিয়ে বাজে বাজে কথা বলছিল বেয়াদব ছেলেগুলো। তারপর রকিরা ওদের ব্যবস্থা তো করে ফেলেছি, এবার দিয়ার মাথা থেকেও এসব বের করতে হবে। চকলেট খাবি? দিয়া এবার চুপচাপ রৌশনের বুকের ওপর থেকে নেমে গেল। রৌশন উঠে ওর কাবার্ড থেকে কিছু চকলেট বের করছে। দিয়ার চোখ রৌশনের পায়ের দিকে, কালো পশমে ভরা লোকটার পা। ফেসবুকের গল্পে পড়েছি ভেজা পায়ে ছেলেদের নাকি বেশি সুন্দর লাগে। ওনাকেও কি লাগবে? ধুরর কি ভাবি আমি, উনি তো আমার ভাইয়া। তাছাড়া ওনার বয়সও তো আমার থেকে 13 বছর বেশি, কখনো মেলে নাকি আমাদের? আমি বরং বুবুনের বন্ধুদের সাথে প্রেম করব। কিন্তু এই জমটা তো সবসময় আমার ওপর নজর রাখে। এর জ্বালায় তো কোনো কিছুই মনের মতো করতে পারি না। কবে যে ইন্ডিয়া ব্যাক করবে আল্লাহই জানে। মনে মনে নে চকলেট খা। আর শোন, কাল শাড়ি পরে যেভাবে ঘুরছিলি, পরে যেতিস তখন তোর এই ছোট বডি সবাই দেখে ফেলত। লজ্জা পেতিস না তখন? তাই ওটা খুলে বোরকা পরিয়ে এনেছিলাম। বুঝেছিস? যাক বাবা, আমার ভালোর জন্যই বলছিল। সত্যিই তো খুলে গেলে সবাই কি ভাবত? ছেলেরাও টিজ করত। উনি তো ঠিকই করেছেন। একবার ধন্যবাদ দেওয়া উচিত ওনাকে। এতটা হেল্প করলেন। ধন্যবাদ ভাইয়া, এই প্রথম আমার ভালো ভাবা প্লাস করার জন্য। ভ্রু কুচকে তাকালো রৌশন। এমন চাহনিতে কেঁপে উঠল দিয়া। কি বললি? কি বলেছি? কিছু বলিনি তো। আমি কিছুই বলিনি। হাসার চেষ্টা করে বলল, তারপর হামাগুড়ি দিয়ে দরজা পর্যন্ত এসেই ভো করে দৌড়ে চলে গেল নিচে। রৌশন কিছু একটা ভেবে একজনকে কল করল। নিচে এসেই বাড়ি ফেরার জন্য কান্নাকাটি শুরু করে দিল দিয়া। সারা বাড়ি ছোটাছুটি করছে। রিমিকা, দিয়ার মামি, নিজেও দিয়াকে বোঝানোর জন্য ওর পেছনে দৌড়াচ্ছে। মামুনি থামো। দৌড়াস না, হাঁপিয়ে যাবি তো। বেলা তো অনেক হলো, 11টা বেজে গেছে, এখনো নাস্তা করিসনি। আমি বাড়ি যাব মামি। তোমার ছেলের কাছে থাকব না আমি। তোমার ছেলের কাছে কেন? তোমার ছেলে যেখানে থাকবে সেখানেই থাকব না। সব সময় ভয় ভয় থাকতে হয়। কোনো স্বাধীনতাই থাকে না। রুহিকে আজ দেখতে আসবে। আর তুই চলে যাবি? তোর আপিপুর বরকে দেখবি না? দাঁড়িয়ে গেল দিয়া। আপিপুকে দেখতে আসবে? আর আমি চলে যাব? নো নো নো, আমিও থাকব। কিন্তু ভাইয়া? কোনো ব্যাপার না, ওনার থেকে দূরে থাকলেই হলো। আমি থাকব মামি। চলো খেয়ে নি। আম্মু কোথায়? বুবু রান্নার দিকটা দেখছে। তুই চল, তোকে আমি খাইয়ে দিচ্ছি। তুমি কষ্ট করবে কেন? বুবুন তো আছেই। ছোঁয়া রুহিকে সাজাচ্ছে। দুপুরেই আসবে ওরা, তুই খেয়ে নে। রিমিকা দিয়াকে খাইয়ে দিচ্ছে আর এটা সেটা গল্প করে শোনাচ্ছে। দিয়াও টুপটুপ করে খাবার গিলছে। খাওয়া শেষে দিয়া নিজের রুমে গেল।
এ বাড়িতে দিয়া আর ছোঁয়ার জন্য আলাদা রুম আছে। দিয়া ছোটবেলায় 2 দিন পর পর এ বাড়িতে আসত সেজন্য, কিন্তু রৌশন আসার পর ও আর আসে না। দিয়া হাঁটতে হাঁটতে কখন যে রৌশনের ঘরের সামনে চলে এসেছে তা ও নিজেও জানে না। দিয়া জামার কলার গালে দিয়ে রৌশনের করিডোরে চলে গেল। রৌশন শুধু দেখল মায়াবতী নামক একটা বাচ্চা মেয়ে, 3/4 প্যান্ট আর একটা টি শার্ট গায়ে, মুখে জামার কিছুটা অংশ ঢুকিয়ে একমনে হেঁটে চলে যাচ্ছে, অথচ এই বাচ্চা মেয়েটাই 27 বছরের এক ড্যাশিং যুবকের নেশা। তুই কখনো বুঝবি না দিয়া যে তুই আমার কাছে কি? 6 বছর আগে তখন আমার ক্যারিয়ার সবে শুরু হয়েছে, গান ছিল আব্বুর নেশা, সে সুবাদে আমিও গান গাইতাম, আস্তে আস্তে নাম ডাকো হলো, দেশের বাহিরেও চলে গেলাম। তুই তখন 8 বছরের বাচ্চা, তোর হয়তো আমাকে মনে ছিল না, তোর এটাও মনে ছিল না যে তুই আমার কত আপন ছিলি। ছোঁয়াকে একটু বেশি আদর করলে তোর নাকটা রাগে কতটা ফুলতো। জানিস 6 বছর আগে ইন্ডিয়া থেকে যখন প্রথম তোদের বাড়ি যাই তখন ভুল করে ছোঁয়ার রুম ভেবে তোর রুমে ঢুকে গেছিলাম। গোলাপি সাদা রঙের শোপিসে ঘরে ঢুকে যখন সাদা বিছানায় তোর মতো হুড়কে দেখেছিলাম, বুকের ভেতরটা ছ্যাঁতো করে উঠেছিল। তোর জন্য বুকের কোণে জেগেছিল আসক্তি, নিরুপায় ছিলাম আমি। 21 বছরের যুবক কিভাবে 8 বছরের বাচ্চাতে আসক্ত হয়? নিজেকে অনেক বুঝিয়েছি তবুও অবাধ্য মন বারবার তোকে চায়। আবেগটা যে কখন ভালোবাসায় রূপ নিয়েছি বুঝতেই পারলাম না। এদিকে তুই আমাকে কখনো বুঝলি না, জানি বুঝবিও না। এজন্যই তোকে নিজের সবটা দিয়ে ভালোবেসে যাব, কখনো মুখ ফুটে প্রকাশ করব না। তোকে সবসময় আগলে রাখব, তোর ছা হয়ে থাকব আমি। যেদিন তুই বুঝবি, ভালোবাসবি আমায়, সেদিনই ধরা দিব আমি। অপেক্ষা করব আমার পিচ্চি আসক্তির জন্য। দিয়া করিডোরে বসে ভাবতে লাগলো কিভাবে রৌশনকে ফাঁকি দিয়ে প্রেম করা যায়। আবার প্রেম তো যার তার সাথে করা যায় না। দেখা গেল সুযোগ পেল অথচ ছেলে পেল না, আবার ছেলে পেল অথচ সুযোগ পেল না। বিরক্ত হয়ে মাথা চাপড়াতে লাগল দিয়া। জীবনে কি এর হাত থেকে ছাড়া পাব না? রোজ দিয়ার বন্ধু তো ভাই আছে, কাজিন আছে, কই ওদের তো নজর বন্দি হয়ে থাকতে হয় না। সব নিয়ম খালি আমার জন্য। আল্লাহ এত প্যারামো জীবন দিলে কেন? দিয়া চোখ বুজে বিড়বিড় করছিল, হঠাৎ ওর মনে হল যে ও শূন্যে ভাসছে। চট করে চোখ মেলে তাকালো ও, আর সামনে রওশনের ঘর্মাক্ত মুখ দেখে শিহরিত হতে লাগল। রওশনের কপালে বিন্দু বিন্দু ঘাম, অনেকটা ছোট্ট ছোট্ট ম্যাজিক বলের মতো। দিয়া আঙ্গুল দিয়ে এক ফোঁটা ঘাম নিজের হাতে নিল। দেখেন, ম্যাজিক বলের মতো। দিয়ার কথায় দাঁড়িয়ে পড়ল রওশন। তখন দিয়াকে মাথা চাপড়াতে দেখে ভয় পেয়ে যায় ও, তাই দিয়াকে তুলে এনে বাম লাগিয়ে দিতে চেয়েছিল। কিন্তু দিয়ার মুখে এমন মুহূর্তে এই রকম কথা শুনে ভ্রু কুঁচকে দিয়ার দিকে তাকাল ও। দিয়া এখনো চোখ ছোট করে আঙ্গুলের দিকে তাকিয়ে আছে, আর হেসে কুটিকুটি হয়ে যাচ্ছে। রৌশন দিয়াকে খাটে বসিয়ে বাম আনতে যায়, কিন্তু যখন ফিরে আসে দিয়া তখন ঘরে নেই। আমি বারবার ওনার ঘরেই যাই কিভাবে? ভাগ্যিস আমার কথাগুলো শোনেনি, যে পরিমাণে কান খাড়া লোক একবার শুনলেই আমাকে ডিটারজেন্ট ছাড়াই ধুয়ে দিত। তখন আরবিএফ খোঁজার টাইম দিত না, পরকালের টিকিট কেটে সেখানে পাঠিয়ে দিত। আমার জামাইটা বিয়ের আগেই বৌহারা হয়ে যেত। খচ্চর ব্যাটা, তোর কপালে বউ নেই, আমাকে অনেক জ্বালাস তাই না? দেখবি তোর বউ এসে তোর রাতের ঘুম হারাম করে দিবে। আমার অভিশাপ অলয়েজ লেগে যায়। হা! দিয়া নিজের ঘরের আয়নার সামনে দাঁড়িয়ে বকবক করছিল। রৌশন ওকে খুঁজতে এসে দরজার সামনে দাঁড়িয়ে সবটা শুনে নেয়।
এখন যেটাকে বিরক্ত মনে করছিস একদিন সেটার জন্যই পাগল হবি দিয়া। আমার ভালোবাসাকে যদি তোর কাছে টর্চার মনে হয় তবে সেটাই ভালো, তোর জন্য আমি সব করতে পারব। নিজেকে যখন রাতের কালো আধারে ভরা নির্জন রাস্তায় হারিয়ে ফেলেছিলাম তখন একমাত্র তুই ছিলি আমার আশার প্রদীপ। এখন না হয় আবার আধারে ঢেকে যাব। তোর জন্য এটুকু করলেও কি খুব ক্ষতি হয়ে যাবে? দিয়া বিছানায় শুয়ে শুয়ে রোজের কথা ভাবতে লাগল। অনেক দিন হয়েছে ওদের কোনো যোগাযোগ নেই। সপ্তম শ্রেণীতে থাকতে একবার বিতর্ক প্রতিযোগিতায় গিয়ে রোজের সাথে আলাপ হয় দিয়ার। তারপর থেকেই বন্ধুত্ব। রোজ নিজের নাম্বার দিয়েছিল। এটা মনে পড়তেই দিয়া নিজের ফোন খুঁজতে শুরু করে। তোর ফোন আমার রুমে ছিল। তোর লাগতে পারে বলে দিতে আসলাম। এই নে। বেয়াদব জনটা যখন তখন চলে আসে এই রুমে। এরে কেউ কোনো কাজে পাঠায় না কেন রে? বাল সারাদিন আমার পেছনে পেছনে থাকে। ধন্যবাদ। দিয়া ফোন নিয়ে রোজের নাম্বারে কল করে। ওপাশ থেকে রিং হচ্ছে। রোজ কম্পিউটারের কিছু প্রোগ্রাম ঠিক করছিল। দিয়ার নাম্বার দেখে কিঞ্চিত ভ্রু কুঁচকে ফোনের দিকে তাকালো ও। প্রায় 3 মাস পর দিয়া কল করেছে। রোজ ফোন তুলে কেটে দিল। তারপর প্রোগ্রাম ঠিক করে কলব্যাক করল। হ্যালো। কি করছিলি রে তুই? ফোন কাটলি কেন? বিএফটিএফ হইছে নাকি? তাই ব্যস্ত ছিলি? কাজ করছিলাম। তোর মাথা এগুলো ছাড়া আর কিছু আসে না তাই না? এত প্রেম করার শখ কেন? তোরে বলছিলাম না রৌশন জমের মানে আমার কাজিনের কথা। সারাদিন জ্বালায় মারে। প্রেম করার শখ কি এমনি এমনি হইছে? একখান বিএফ থাকলে এই জমের হাত থেকে বাঁচতাম। পালিয়ে যেতাম আমার জানের হাত ধরে। বাহ, কি সুন্দর বুদ্ধি। মাথামোটি পড়াশোনার কি খবর সেটা বল। আর পড়াশোনা, কাল তো ওই জম আমার শাড়ি খুলে দিচ্ছিল। ব্যাটার লজ্জা শরম নাই? একটা মেয়ের শাড়ি কেউ এভাবে খুলতে চায়? রোজ বাঁকা হেসে ফোন নিয়ে করিডোরে চলে গেল। মৃদু বাতাসে চুলগুলো উড়ছে, রোজের গায়ের ওড়নাটাও পতাকার মতো এপাশ ওপাশ উড়ছে। রোজ স্থির গলায় বলল, আমি যা বলছি মন দিয়ে শোন। আমি তোর সাথে যতদিন কথা বলেছি ততদিনই তোর কাজিনের নাম শুনেছি। তোর কাজিন এই করে সেই করে, তুই কি বুঝতে পেরেছিস যে তুইও চাস তোর কাজিন তোর সাথে এটা করুক? শুধু তোর সাথে করুক। জীবন নামের এই খেলাঘরের সময়সীমা খুবই অল্প দিয়া। আমরা সবসময় নিজেদের মন আর মস্তিষ্কের কথা শুনি। তবে তুই সবসময় নিজের গোবর ভরা মাথার কথাই শুনিস আর আমাকে সেগুলো বলিস। তোরই বলা কথা থেকে এটা স্পষ্ট বোঝা যায় তোর কাজিনের তোর ওপর একটা আলাদা টান আছে। হয়তো তোর সেলিব্রিটি কাজিন তোকে ভালোবাসে। না হলে কেউ কারোর জন্য নিজের স্বপ্ন, নিজের বাস্তবতা, নিজের স্বকীয়তা অস্বীকার করতে পারে না। আর তুই যে অগোছালো তার জন্য রৌশন ভাইয়াই ঠিক আছে। বুঝতে পেরেছিস? না হহ বলদ মাইয়া। আমি যা বলছি তাই কর আর তারপর কি হয় সেটা আমাকে ইনফর্ম করে দিস। আমি বলে দিব তোর কি করা উচিত। মানলাম উনি আমাকে ভালোবাসে, বাট উনি আমার চেয়ে 13 বছরের বড়। বুড়ো হয়ে গেছে একেবারে। তুই কি চাস তোর বেস্টুর জামাই বুইরা বেডা হোক? বয়স? যদি বয়স হিসাব করতে চাস তাহলে বলবো আমার আম্মু আমার আব্বুর চেয়ে 14 বছরের ছোট, প্লাস আমার আম্মু আব্বুরাও কাজিন ছিল। তারা যখন সংসার করতে পেরেছে তখন তুই পারবি না কেন? আঙ্কেল আন্টিকে মারত না, কিন্তু ওই জম সময় পেলেই আমাকে ধরে মারে। কান ধরে দাঁড় করিয়ে রাখে। সাঁতার শেখানোর নাম করে পুকুরে চুবনি খাওয়ায়। তাও কিসের জন্য জানিস?
আমি একটা ছেলের কাছে নাম্বার চেয়েছিলাম তাই। ছেলেটা আমাকে প্রপোজ করছে, আমিও হ্যাঁ বলছি, তাহলে নাম্বার নিতে কি সমস্যা? আসলেই গাধা পিটিয়ে ঘোড়া বানানো যায় না, তেমনি তোকেও মানুষ করা যাবে না। চুপচাপ আমার বলা কাজগুলো কর, নোট করে নে সবটা ফাস্ট। দিয়া উপর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছেলেপক্ষদের দেখছে। ছেলের নাম মিরাজ। ইঞ্জিনিয়ার, তাছাড়া একটা প্রাইভেট কোম্পানিতে জব করে। বাবা মায়ের বড় ছেলে। রুহি আপুকে আনা হয়েছে। অন্যদিনের তুলনায় আজ রুহি আপুকে অনেক বেশি সুন্দর লাগছে। নতুন বউয়ের মতো শাড়ি পরিয়ে সাজিয়েছে ছোঁয়া। আচ্ছা, দিয়ার বিয়ের সময়ও দিয়াকে এভাবে সাজানো হবে তাই না? ভাবতেই লজ্জায় লাল হয়ে ওঠে দিয়ার মুখশ্রী। রৌশন নিচে ছেলের পাশে বসা, কিন্তু ওর চোখ দিয়ার দিকে স্থির। চোখ বুজে ঠোঁট চেপে হাসছে দিয়া। রৌশন মুচকি হেসে বিয়ের কথা বলতে শুরু করে। রাতে ডাইনিং টেবিলে বসে আছে সবাই। রুহির বিয়ে এ মাসের 17 তারিখ। বিয়ের জন্য কাল থেকেই শপিং শুরু হবে। দিয়া ভাত আঙ্গুল দিয়ে নাড়ছে আর রোজের কথা ভাবছে। রোজ যা যা বলেছে সেগুলো করবে ঠিক আছে, তবে সত্যি সত্যি যদি রৌশন দিয়াকে ভালোবাসে তাহলে কি রৌশনকে ওর বিয়ে করতে হবে? এই জমকে বিয়ে করলে তো ও বেঁচেও মরে থাকবে। দিয়ার ভাবনার মাঝে রৌশন গম্ভীর গলায় বেশ জোরেই বলে উঠল, ভাত নেড়েচেড়ে দেখার জন্য প্লেটে দেয়নি মামনি? না গিলে কার কথা ভাবছিস? খাচ্ছিস না কেন? দিয়া কেঁপে উঠল ভয়। তারপর আমতা আমতা করে বলল, খাচ্ছি তো। চুপচাপ খাইয়ে উপরে চলে আসে দিয়া। তবে নিজের রুমে না গিয়ে রৌশনের রুমে যায়। রওশনের বিছানার একপাশে বসে আপেল কাটছে দিয়া। রৌশন রুমে এসে দিয়াকে দেখে বাইরে চলে যায়। বাইরে গেল কেন? অন্য সময় তো পিছু ছাড়ে না। আর আজ যখন দরকার তখন চলে গেল। দিয়ার আগে রাগে আপেলের ভেতর ছুরি ঢুকাতেই ছুরি গিয়ে দিয়ার হাত স্পর্শ করে। ধারালো ছুরি হাতে লাগতেই হাতের আঙ্গুল আর চামড়ার বেশ খানিকটা কেটে যায়। রক্ত দেখে দিয়ার মাথা ঘুরতে শুরু করে। ব্লাড ফোবিয়ার জন্য মুখ দিয়ে কোনো আওয়াজও বের হচ্ছে না। ওদিকে রৌশন দিয়ার জন্য চকলেট নিয়ে রুমে আসতেই দেখে দিয়া চুপচাপ হাতের দিয়ে তাকিয়ে বসে আছে। হাত বেয়ে চুইয়ে চুইয়ে রক্ত পড়ছে। দিয়ার কপাল গলা বেয়ে ঘাম ঝরছে। রৌশনের হাত থেকে চকলেটগুলো পড়ে গেল। রৌশন ছুটে এসে দিয়ার হাত ধরে ফেলল। এটা কিভাবে করলি? তোকে আপেল কাটতে বলেছে কে? ব্যথা করছে অনেক তাই না? দাঁড়া, আমি এখনই ঠিক করে দিচ্ছি, তুই চোখ বুজে থাক। অস্থির হয়ে উঠে দাঁড়ালো রৌশন। পুরো ঘরে তন্নতন্ন করে ফার্স্ট এইড বক্স খুঁজতে লাগল। ড্রোয়ারের সব জিনিস নিচে ফেলে দিছে, কাবার্ডের সব জিনিস ভেঙে ফেলছে, তবুও ফার্স্ট এইড বক্স পাচ্ছে না। রৌশনের চোখ বেয়ে একনাগাড়ে পানি পড়ছে। রিমিকা শব্দ শুনে উপরে ছুটে আসে আর রৌশন দিয়াকে এভাবে দেখে ঘাবড়ে যায়। রিমিকা নিচ থেকে ফার্স্ট এইড বক্স এনে রৌশনের হাতে দেয়। রৌশন বক্স হাতে নিয়েই সেন্সলেস দিয়ার পাশে বসে হাতে ব্যান্ডেজ করতে থাকে। রৌশনের এমন অবস্থা দেখে রিমিকা মুচকি হাসে। আম্মু, দিয়া চোখ খুলছে না কেন? ডক্টর ডাকো তাড়াতাড়ি। নাকি হসপিটালে নিয়ে যাব? অনেকটা কেটে গেছে। আম্মু, ও তাকাচ্ছে না কেন? আমি তো ব্যান্ডেজ করে দিয়েছি তবুও তাকাচ্ছে না কেন? ওকে তাকাতে বলো আম্মু। ওকে এভাবে দেখতে ভালো লাগছে না আমার। রিমিকা রওশনের মাথায় আলতো করে হাত বুলিয়ে দিল। তারপর ধীর গলায় বলল, ভয় জ্ঞান হারিয়েছে বাবা, কিছুক্ষণ যাক জ্ঞান ফিরে আসবে। তুই হাতমুখ ধুয়ে আয়, আমি রুম পরিষ্কার করে দিচ্ছি। ওর কিছু হলে আমি বাঁচব না আম্মু। আমার রর, আমি বুবুর সাথে কথা বলছি তোদের বিষয়ে,
আজ জানতে পারলাম আমার ছেলের স্বভাব পাল্টানোর কারণ। এত কষ্ট পাবার কারণ। আমাদের এসব আগে বলিসনি কেন? বুবুরাও তো চায় দিয়াকে তোর হাতে তুলে দিতে। ও অনেক ছোট আম্মু। আমি চাই না ওর জীবনটা নষ্ট করতে। আমাকে ও মেনে নিতে পারবে না। ও আমাকে শুধু নিজের ভাইয়ের মতো। আমিও চাই ওর মতের সম্মান করতে। ও যা চায় সেটাই হবে, তবে তুমি কখনো বলবে না যে আমি ওকে ভালোবাসি। প্লিজ দিয়াকে বলে দেখো কি চায়, প্রয়োজন পড়লে আমি ওর সাথে কথা বলবো। কিন্তু তোকে এভাবে কষ্টে থাকতে দেখতে পারবো না। আমি তোর মা রৌশন, নিজের ছেলেকে এভাবে কষ্ট পেতে, কাঁদতে দেখব কিভাবে? আমার কষ্ট হলে হোক, তবুও ও কষ্ট পায় এমন কোনো কাজ করো না। আমার কষ্ট আমি সহ্য করতে পারবো, কিন্তু ও কষ্ট পেলে সেটা সহ্য করতে পারবো না আমি। রিমিকা কিছু না বলেই চলে গেল ওখান থেকে। রৌশনের এমন মনগড়া কথা শোনার কোনো মানেই হয় না। বিয়ের পরের দিনও কেটে গেল, অথচ শিশির আরুকে এখনো বলল না যে ওদের ডিভোর্স কবে হবে। একটা সম্পর্ক তৈরি করে এভাবে ভেঙে ফেলা উচিত কিনা সেটাও বুঝতে পারছে না আরু। আবার এসব না বললে শিশির কি আরুকে যেতে দেবে? আরু, তুমি তোমার গান নিয়ে থাকতে চাও তাই না? আরু চট করে উত্তর দিল, হ্যাঁ, আমি গান নিয়ে থাকতে চাই। নিজের ক্যারিয়ার তৈরি করতে চাই। কিন্তু আপনার জন্য তো সেটা সম্ভব হলো না। উড়ে এসে জুড়ে বসেছেন আমার জীবনে। শিশির আরুর হাত ধরে ছাদে আসল। পূর্ণিমার চাঁদ সারা আকাশে আলো ছড়িয়ে বেড়াচ্ছে। তুমিও তোমার গান সারা দেশে ছড়াতে চাও জানি আমি। তাই তোমাকে সিলেট নিয়ে যাব। কি? আপনি সত্যি বলছেন? সত্যি নিয়ে যাবেন? হুম। তবে একটা শর্ত আছে, তুমি গাইতে যাবে, তবে সেটা আমাদের ডিভোর্সের পর। তোমার কথা মতো আমি অ্যাপ্লিকেশন জমা দিয়েছি। কোর্ট থেকে আমাদের 6 মাস একসাথে থাকতে বলেছে, তারপরই ডিভোর্স হয়ে যাবে। তখন তুমি তোমার স্বপ্নের কাছে যেতে পারবে। বাহ, এটাকেই বলে এক ঢিলে দুই পাখি মারা। কিন্তু উনি জানল কিভাবে আমি গান গাইতে চাই? আমি তো বলিনি। যা আল্লাহ যা করেন ভালোর জন্যই জন্য। আচ্ছা ঠিক আছে। কফি খাবেন? না হহ। রাতে বিছানায় শুয়ে ফোন টিপছিল শিশির। হঠাৎ আরু এসে কাঁদতে শুরু করে। শিশির চোখ তুলে দেখল আরুর হাত ফুলে আছে, আর আরু হাতে একটু ফু দিচ্ছে, একটু কাঁদছে। শিশির আরুর হাত টেনে ফু দিতে দিতে বলল, ফুলে গেছে কিভাবে? মৌমাছি কামড় দিছে। আমার হাত কি কেটে ফেলতে হবে? তাহলে মাইক্রোফোন ধরব কিভাবে? গান গাইব কিভাবে? এখনই ঠিক হয়ে যাবে। আমি একটু বাইরে যাচ্ছি, তুমি বসো। শিশির বাইরে গিয়ে চুন নিয়ে আসলো, চুনে একটু থুতু দিয়ে আরুর হাতে লাগিয়ে দিল। আরু এখনো নাক টেনে কাঁদছে। আরু, এবার ঘুমাও। কাল সকালে দেখবে আর ব্যথা নেই। সব ব্যথা সেরে যাবে। আরুকে বুকের ওপর শুয়ে দিয়ে ওর মাথায় হাত বুলিয়ে দিতে লাগল। শিশিরের ফোন বেজেই যাচ্ছে। আরু ঘুমিয়ে গেলে শিশির উঠে ফোন নিয়ে বাইরে যায়। সাইক্রেটিস্টের ফোন। হ্যালো স্নিগ্ধ ভাইয়া। হ্যালো। কাল চেক আপের ডেট ফিক্সড করেছি শিশির। পরশু দেশের বাহিরে যাচ্ছি, তাই ভাবলাম যাওয়ার আগে একবার আরুষিকে দেখে যাব। জি। কখন আসব? সকাল 11টায়। তবে আরুষির কন্ডিশন এখন কেমন দেখছ? গান নিয়েই আছে নাকি অন্য কিছুও বলছে? চিনতে পারছে তোমাদের? না, আগের মতোই আছে। আচ্ছা, ও কি কখনো সুস্থ হবে না? আগের মতো স্বাভাবিক হবে না? ইনশাআল্লাহ আর কয়েকদিনের মধ্যেই তোমার আরুষি তোমার কাছে ফিরে যাবে, আগের মতো হয়ে। না হলে যে আমার বদনাম হয়ে যাবে।
এ পর্যন্ত সব পেশেন্ট আমার কাছ থেকে প্রপার ট্রিটমেন্ট পেয়ে সুস্থ হয়েছে। আরুষিও হবে। ধন্যবাদ ভাইয়া, রাখছি। আল্লাহ হাফেজ। সকালে ঘুম থেকে উঠেই দিয়ার চোখ চটগাছ হয়ে যায়। রৌশন একটা টাওয়াল পরে সারা ঘর জুড়ে হাঁটছে আর কিছু একটা খুঁজছে। দেখেই বোঝা যাচ্ছে শাওয়ার নিয়ে বেরিয়েছে। সারা শরীরে বিন্দু বিন্দু পানি দেখে দিয়া এক অদ্ভুত অনুভূতিতে শিহরিত হতে লাগল। রৌশন কাবার্ড বন্ধ করে আয়নার দিকে তাকাতেই দেখল দিয়া ওর দিকে ড্যাবড্যাব করে তাকিয়ে আছে। দেখা শেষ হলে আমার ব্লু রঙের শার্টটা খুঁজে দে। রৌশনের কথায় লজ্জা পেয়ে যায় দিয়া। চোখ নামিয়ে উঠে শার্ট খোঁজায় ব্যস্ত হয়ে পড়ে ও। খাটের নিচে শার্ট পরে আছে। এই মানুষটার শার্ট খাটের নিচে গেল কিভাবে? ইনি তো যথেষ্ট গোছানো স্বভাবের বান্দা, ভেবেই কপাল কুঁচকালো দিয়া। শার্টটা নিয়ে রৌশনের হাতে দিতেই রৌশন হাত লম্বা করে দাঁড়িয়ে গেল। আমার হাত ব্যথা করছে, পরিয়ে দে। দিয়া তৎক্ষণাৎ শার্ট পরিয়ে দিল। জামাবিহীন রৌশনকে দেখার চেয়ে শার্ট পরিয়ে দেওয়াই বেশি সহজলভ্য। শার্ট পরিয়ে পাশে দাঁড়াতেই রৌশন বলে উঠল, শার্টের বোতাম কে লাগাবে? দিয়া আবার গিয়ে শার্টের বোতাম লাগাতে লাগল। রৌশন মুচকি মুচকি হাসছে। দিয়া হাতের দিকে লক্ষ্য করে দেখল ওর হাতে ব্যথা নাই। আপিপুর বিয়ে। আমি আমার এক বন্ধুকে ইনভাইট করতে চাই। কে সে? আর একজন কেন? তোর যত ফ্রেন্ড আছে সবাইকে ইনভাইট কর। কার্ড লাগলে বলিস এনে দেব। না না, একজনকেই ইনভাইট করব। নাম রোজ, খুলনায় বাড়ি। একজন কেন? বাকিদের সাথে শুধু কথা বলা যায়। আর ওরা আমার বেস্টু না, ওরা তো শুধু আমার পেছনে লাগে সব সময়। আমাকে বারবার বিপদে ফেলে পালিয়ে যায়। আপিপুর বিয়েতে আসলে ঝামেলা করতে পারে, তাই ওদের ইনভাইট করব না। আমার বিয়েতে করব, তখন ঝামেলা করলেও সমস্যা নেই। কেন, তখন কি ওরা যুধিষ্ঠির সেজে আসবে? আমাকে তো জ্বালাবে না, আমার বরকে জ্বালাবে। আমিও তো সেটাই চাই, দেখতে চাই কার বুকের পাটা এত বড় যে আমাকে মামনিদের কাছ থেকে নিয়ে যেতে আসবে। আমার বন্ধুদের সামনে পড়লে বাপ বাপ করে পালাবে বর বাবাজি। দিয়ার কথা শুনে রৌশন আর চোখে দিয়ার দিকে তাকাল। তারপর নিচের ঘরে চলে গেল। দিয়া আবার রোজকে ফোন দিল। রোজ ফোন রিসিভ করতেই দিয়া বলে উঠল, পরশু আমি আর যমরাজ গিয়ে তোকে ঢাকায় নিয়ে আসব। না না, করবি না প্লিজ। আমার একটা মাত্র বেস্টু তুই। তোকে ছাড়া বিয়েবাড়িতে মজা করব কিভাবে? বাহ, নিজের কাজ করিয়ে নেওয়ার ধান্দাটা দারুণ। কিন্তু আমি তো যেতে পারবো না, প্রচুর কাজ আছে আমার। আর সামনেই পরীক্ষা, এখন যাওয়া সম্ভব না। পরীক্ষা তো এখনো 34 মাস পর। 34 দিনের জন্যই তো আসবি, কোনো সমস্যা হবে না। আমি না তোর ছোট বোন, কিউট বেস্টি? তাহলে না করছিস কেন? তুই না আসলে আমি থাকতে পারছি না এ বাড়িতে। বুঝতেই পারছি না কি করব। ওই জমটা কি চাই সেটাও তো জানতে হবে। আচ্ছা, আমি ভেবে পড়ে জানাচ্ছি। এখন বল তোর কি খবর? বলেছিলাম না হাতের আঙ্গুল সামান্য কেটে ভাইয়ার রিয়াকশন দেখতে। আর নাটক। কাল সত্যি সত্যি হাত কেটে গেছিল। তারপর কি হইছে সেটা জানব কিভাবে? সেন্সলেস হয়ে গেছিলাম। জানিস না আমার ব্লাড ফোবিয়া আছে। কোনো কাজের না তুই। মাতব্বরি করতে গেছিলি কেন? পাকনা মাইয়া। হাতের কি অবস্থা এখন? মেডিসিন নিছিস বেয়াদব? তুই কি আম্মা হয়ে গেলি? আমার চেয়ে বেশি পাকনা তুই। সবে ক্লাস 10-এ পড়িস, তাতেই এত বড় হলে কি হবি আল্লাহই জানে। জিনিয়াস। লাড্ডু হবি।
তোর যা স্বভাব, খালি কাজে আর পড়াশোনায় জিনিয়াস হয়ে কি লাভ? মনের জিনিয়াসই আসল জিনিয়াস রে পাগলি। বাকিসবে তো চোখ বুজে তোকে জিনিয়াসের মেডেল দেওয়া যায়। থাক, আর পাম দিতে হবে না। তাছাড়া আমি জিনিয়াস হতে চাইনি। আমি তো তোকে জিনিয়াস বলেছি, তোর প্রতিভা বিচার করে। সিরিয়াসলি, আমি তো জানতামই না যে আমারও প্রতিভা আছে। ওই যমরাজ তো আমাকে অকর্মার ঢেকি আর ছোট হাতি মনে করে। তোর প্রতিভার আওতায় কি কি পড়ে সেটা শুনবি না? এক এক লাইন জেনেই 4 লাইন বেশি বুঝে যাস। 2 তিলকে তাল বানাতে ওস্তাদ তুই। 3 গাধীদের যত গুণ সব নিজের আয়ত্তে করে নিয়েছিস। 4 মাথায় গোবর ছাড়া কিছু রাখতেই দিসনি। 5 বাচ্চা থেকে নিজেকে বড় করতেই পারিসনি। পারলেও সেটা শরীরে, মনে বা মস্তিষ্কে না। তুই আমার দুর্নাম করতেছিস। এটা কিন্তু ঠিক না। 1 বছরের বড় বলে সবটা মেনে নিলাম। যেদিন তুমি এমন ঝামেলায় পড়বা সেদিন আমিও মজা নিব জানু। আপাতত ব্যাগ গুছিয়ে রাখো। আচ্ছা। আমাকে হোস্টেল থেকে? এখনো হোস্টেলে থাকিস? কি করব বল? আমার তো বাবা থেকেও নেই। বাদ দে। তোর তো অনেক কাজ এখন, যা সেগুলো কর। রাখছি আমি। দাঁড়া, ফোন কাটিস না। শোন। আবার কি? বলছি কি, আমার জন্য নোটস বানাতে বলেছিলাম না, সেগুলো বানিয়ে রাখিস। তোর নোটস পড়লে আর বই পড়া লাগে না। সবটাই কমন আসে। বানানোই আছে। এবার রাখছি, কিছু অ্যাপ্লিকেশন ওপেন করতে হবে। আচ্ছা, টাটা। লাভ ইউ জানু। রোজ পাগলি বলে মুচকি হেসে ফোন রেখে দিল। দিয়াও ফোন রেখে মাত্রই পেছনে ঘুরেছে, কিন্তু পেছনে যে সাদা জমটা লাল জমে পরিণত হয়েছে সেটা কে জানত? দিয়া রওশনের রাগী লুক দেখে ফোন মেঝেতে ফেলেই দৌড়ে নিচে চলে গেল। রওশন ফোন হাতে নিয়ে কল লিস্ট চেক করছে। জানু, তোর জানু বলা বের করছি। কোনো ছেলের সাথে প্রেম করছিস একবার জেনে নেই, তারপর হাত পা ভেঙে। কল লিস্টে বড় বড় লাভ ইউ জানু নাম দেখে রওশনের মাথায় রক্ত উঠে যায়। ও সাথে সাথে নাম্বারটিতে নিজের ফোন দিয়ে কল দেয়। ওপাশ থেকে একটা মেয়ে বলে উঠল, আসসালামু আলাইকুম। কে? ওয়ালাইকুম আসসালাম। আমি দিয়ার কাজিন। তুমি? রোজ। কিন্তু আপনি আমাকে কল করেছেন কেন ভাইয়া? কোনো সমস্যা? না, আসলে। নির্বিঘ্নে বলতে পারেন যা বলতে চান। হেজিটেট করলে কেউই ঠিক করে বুঝতে বা বোঝাতে পারবেন না। হয়তো আমাকে ফোন দেওয়ার একটা কারণ বুঝতে পেরেছি, তাই বলছি, যদি দিয়ার প্রতি আপনার ইমোশন ব্যক্ত করতে চান তাহলে অন্যের সাহায্য না নিয়ে নিজেই ওকে সরাসরি সবটা বলুন। কারণ দিয়া নিজেও নিজের অজান্তে আপনাকে ভালোবেসে ফেলেছে। ও বুঝতে না চাইলেও আমি বুঝতে পেরেছি। বিকজ আমার বেস্টি, ছোট্ট বনুটা আমার সাথে সব শেয়ার করে। আমি সময় সম্পর্কে খুবই সচেতন ভাইয়া, তাই এখনই আপনাকে সব সত্যটা জানালাম। আমার মনে হলো এমন একটা সত্য জানানোর উপযুক্ত সময় এটাই। হয়তো আপনি এটা শুনে খানিকটা অবাক হবেন। কথা বলতেও সমস্যা হতে পারে, তাই আল্লাহ হাফেজ এবং বেস্ট অফ লাক ভাইয়া। রোজ ফোন কেটে নিজের কাজে মন দেয়। যেন স্বাভাবিক কিছু কথা বলেছে এমন একটা ভাব বিরাজ করছে রোজের মাঝে। ওদিকে রওশন নিজের কানকেই বিশ্বাস করতে পারছে না। কি শুনল ও? রোজ নামক মেয়েটা 1 মিনিট 7 সেকেন্ডে ওর লাইফের সবথেকে ইম্পর্টেন্ট জিনিসটা ওকে বুঝিয়ে দিল। এই রকম একটা সত্য যে কেউ অনায়াসে রওশনকে জানাবে, তা রওশনের কল্পনার বাহিরে। আজ অবধি কেউ রওশনের সামনে স্বাভাবিক গলায় কথাও বলেনি ওর রাগের জন্য। অথচ রোজ সবটা জেনেও এভাবে উপদেশ দিল। আসলেই দিয়ার বেস্টু হওয়ার যোগ্য এই মেয়েটা। আর এই মেয়েটার বেস্টু হওয়ার মতো ভাগ্যবতী হল দিয়া। কথাগুলো ভেবে কয়েক ঢোক পানি গিলল রওশন।
বিকালে দিয়া নিজের ফোন নিতে রওশনের রুমে চুপি চুপি আসে। রওশন তখন ঘুমাচ্ছিল, কিন্তু দিয়ার নুপুরের আওয়াজে ঘুমটা অসময়েই ভেঙে যায়। দিয়া ফোন নিয়ে দরজার দিকে পা বাড়াতেই রওশন বলে উঠল, দাঁড়া। দিয়া পেছনে ঘুরে দাঁড়াল। কি? রোজকে আনবে কে? আমি আর আপনি যাব। হোস্টেল থেকে সোজা এখানে নিয়ে আসব। শুনুন, ওর সামনে ওর পরিবার নিয়ে কিছু জিজ্ঞেস করবেন না। ওকে। কেন? ওর মা বাবা নেই? মা নেই, ওর মা নাকি মারা গেছে ছোটবেলায়। আর বাবা আছে, কিন্তু ওকে মেয়ে বলে মানে না। ট্রেনের বগিতে বসে আছে রওশন দিয়া। রোজ বাইরে আরেকটা বগিত দরজার কাছে হেলান দিয়ে দাঁড়ানো, পরনে জিন্স আর শার্ট, চুলগুলো উঁচু করে খোপা করা, হাতে একটা পেন্সিল। রওশন দিয়াকে চিপস দিয়ে বাইরে আসলো। এখানে একা দাঁড়িয়ে আছো কেন? মন খারাপ? খারাপ হলে কি ভালো করে দিতে পারবেন? রোজের এমন প্রশ্নে থতমত খেয়ে যায় রওশন। প্রথমে রোজকে একটা স্ট্রিক্ট মেয়ে ভেবেছিল, কিন্তু ও আসলে তা নয়। ওর সোজাসাপটা কথার মাঝেও একটা তীব্র তেজ লক্ষ্য করা যায়। না, তা হয়তো পারবো না, তবে শুনতে তো সমস্যা নেই। তাছাড়া আমি তো তোমার ভাইয়ের মতো। বড় ভাইকে তো বলাই যায়। হয়তো তোমার সমস্যার সমাধান করে দিতে পারি। আগে নিজের লাভ কেস সলভড করুন ভাইয়া। ওটা তো এখনো ঝুলেই আছে। 6 বছর ধরে ভালোবাসেন, অথচ 6 সেকেন্ডের একটা কথা বলতে হিমশিম খাচ্ছেন। কথা ঘুরাচ্ছ? যদি বলি, হ্যাঁ তাই। তোমার এই স্বভাবটাই সবথেকে বেশি ইউনিক। তুমি ভেবেচিন্তে কথা বলো। স্ট্রিক্ট, ডিরেক্ট, মুখের উপর উত্তর দাও, তবে মাঝে মাঝে সামনে থাকা মানুষটাকে চিনে কথা বলাটাই শ্রেয়। রোজ কখনো পরিচয় দেখে কিছু বলে না। যখন সামনে যাকে যেমন দেখে তখন তেমন ব্যবহার করে। সবাই আপনাকে ভয় পায়, তবে আমি আপনার মাঝে এমন কিছুই দেখিনি যাতে আমি ভয় পাব। আপনাকে দেখেই বোঝা যায় আপনি কতটা যুক্তিসঙ্গত বিষয়ক কথার উপর নজর দেন। তাই আমার উপর রাগ বা চেঁচানোর কোনো কারণই খুঁজে পাচ্ছি না। আচ্ছা, ভেতরে গিয়ে বসো আপু। আমি শিখ হয়েই ঠিক আছি, তবে কাবাবে হাড্ডি হতে চাই না। আপনারা ভেতরে থাকুন, আমি এখানেই ঠিক আছি। কিছু লাগলে ডাক দিও। সেলিব্রিটিদের খাটিয়ে মারব এমন নিষ্ঠুর মেয়ে আমি নই। আমার যা লাগবে তা আমি নিজেই নিতে পারব। ডোন্ট ওয়ারি। কিছু মনে না করলে একটা কথা জিজ্ঞেস করি? জি। তুমি কি গান গাইতে পারো? তোমার গলাটা বেশ চেনা চেনা লাগছে। আগের দিন জিজ্ঞেস করতে পারিনি। আমার একটা অ্যালবাম রিলিজ হয়েছে। স্যার, আরও 3টা রিলিজ হবে সামনের মাসে। আমি লাস্ট 6 মাস ধরে গানের জগতে আছি, তবে কেউ সেভাবে চেনে না আমাকে। আর নেক্সট অ্যালবামটা বোধহয় আপনার সাথেই ডুয়েট করার এগ্রিমেন্ট হয়েছে। তুমি সাদিয়া চৌধুরী? হোয়াট এ প্লেজেন্ট সারপ্রাইজ। কিন্তু দিয়া তো আমাকে। ও জানে না এসব। ভেবেছিলাম জানাবো, কিন্তু সময় পাইনি বলার। তুমি এত ছোট, অথচ পড়ছ, গাইছ, অ্যাক্টিং করছ, একটা এনজিও চালাচ্ছ। হাউ ইজ ইট পসিবল? নাথিং ইজ ইম্পসিবল ফর রোজ। আপনি তো জানেনই অসম্ভবের মধ্যেই থাকে আই সম্ভব। ইন্টেলিজেন্ট গার্ল। তো ফিউচার প্ল্যান কি? রোজের ফিউচার প্ল্যান নেই। মানে, মানুষ নিজেদের ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য যে কোনো একটা জিনিসকে আঁকড়ে ধরে। কিন্তু রোজ কোনো জিনিস আঁকড়ে নয়, সব জিনিস মিলিয়ে জীবন গড়তে চায়। আপনি দিয়ার কাছে যান, আমি ঠিক আছি এখানে। রওশন আর কথা না বাড়িয়ে বগিতে চলে যায়। কাল রুহির গায়ে হলুদ। তাই আজ সবাই শপিংয়ে গিয়েছিল প্রয়োজনীয় জিনিসগুলো আনতে। আর এসবের দায়িত্ব নিয়েছে ছোঁয়া আর আরু। শিশির ডেকোরেশনের কাজটা দেখছে।
বাড়িতে ফিরে এসে যে যার ঘরে রেস্ট নিচ্ছে। তখনই রৌশন দিয়া আর রোজকে নিয়ে বাড়ি ফেরে। সবাই রোজের দিকে তাকিয়ে আছে। রোজের পরনে কালো জিন্স শার্ট, চুল উঁচু করে খোপা করা, এক হাতে ল্যাগেজ অন্য হাতে ল্যাপটপ, চোখে গোল কালো ফ্রেমের চশমা। দিয়া চকলেট খাচ্ছে আর রৌশন ফোনে কথা বলছে। রুহি এগিয়ে এসে রোজের সামনে দাঁড়াল। তুমি রোজ? জি আসসালামু আলাইকুম আপু। আপনি নিশ্চয়ই বিয়ের কনে? রুহি অবাক হয়ে জিজ্ঞেস করল। হ্যাঁ, কিন্তু তুমি বুঝলে কিভাবে? রোজ মুচকি হেসে উত্তর দিল। আপনার চেহারা দেখে পড়ে নিয়েছি। যাই হোক, অভিনন্দন আপু। বিয়ের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আপনাদের জন্য। ব্যাগ থেকে একটা গহনার বাক্স বের করল। এটা আপনার জন্য। আসলে গহনা টহনা আমার ঠিক পছন্দ না, তাই বুঝতে পারছি না আপনার এটা পছন্দ হবে কিনা। তাই আপনাদের জন্য হানিমুন ট্রিপ হিসাবে সাজেকের একটা কটেজ বুক করেছি। বিয়ের পর অবশ্যই যাবেন মেঘের শহরে। রুহি বক্সটা খুলে দেখল নিউ মডেলের একটি স্বর্ণের হার, কানের দুল আর টিকলি। খুবই সুন্দর একটা ডিজাইন, কিন্তু মেয়েটা এত কিছু করে ফেলল কিভাবে? ও তো এমন বিহেভ করছে যেন এটা দিয়ার না ওরি আপুর বিয়ে আর ও গেস্ট না বাড়ির মেয়ে। এসবের কোনো প্রয়োজন ছিল না। সেটা আমিও জানি। এসব তো শুধু ফর্মালিটি। আমি তো দিয়া আর ভাইয়ার ইনভিটেশনে এসেছি, সুতরাং এসব তাদের সাথেই ডিসকাস করতে পারতাম। কিন্তু যার বিয়েতে এসেছে সে আমার আপন বোন না হলেও বড় আপুর মতোই তো। সেজন্য ছোট বোনের তরফ থেকে এই সামান্য গিফটটা। এত কিছু করে বলছো সামান্য? চিল আপুই, জাস্ট গহনাই তো। আচ্ছা, আমার রুমটা কোন দিকে একটু বলবেন? ফ্রেশ হয়ে কিছু কাজ করতে হবে। দিয়ার রুমে যাও। দোতলায় ডানদিকে সিঁড়ির পাশের রুমটা। ধন্যবাদ আপু। আর হ্যাঁ, কাল গায়ে হলুদে এগুলোই পরবা প্লিজ। টাটা। সন্ধ্যায় সবাই বসে তত্ত্ব সাজাচ্ছে। অলরেডি অর্ধেক মেহমান চলে এসেছে। রোজ কম্পিউটার আর সিগন্যাল হ্যাক করা শিখছে। তখনই দিয়া হাজির। দিয়া এসে বিছানায় চার হাত পা ছড়িয়ে শুয়ে পড়ল। রোজ ওকে খেয়াল করে প্রশ্ন করল, কি হয়েছে? কত সুন্দর সুন্দর ছেলেরা আসছে বিয়েতে। যেই কাউকে পটাতে যাচ্ছি অমনি জম চলে আসছে আর টেনে টেনে একাজ সেকাজে পাঠাচ্ছে। এরকম করলে হয়? আমার কোনো ফ্রিডমই নেই। তত্ত্ব সাজানো হয়ে গেছে। হুম, বুবুন আর আরুপি সাজাচ্ছে। দেখবি? এক কাজ কর, চল আমরাও গিয়ে সাজাই। তুই যা, আমি কাজটা সেরেই আসছি। কি করছিস রে তুই? তেমন কিছু না, কিছু ডকুমেন্ট সেভ করছি। নিচে আরুর কপাল বেয়ে ঘাম ঝরছে। ওর চোখ সামনে থাকা একটা জুটির দিকে। যারা হাত ধরে হেসে হেসে কথা বলছে। ছেলেটার এক হাত মেয়েটার কোমরে। রোজ নিচে নামতে নামতে তত্ত্বগুলো দেখে নিল। ওই যে লাল জামা পরা ওইটা তোর আরুপি দিয়া? হুম। তুই চিনলি কিভাবে? ছোয়া আপুর পাশে বসা, তার ওপর নাকে নাকফুল, হাতে চুড়ি, আর পেছনের হ্যান্ডসাম লোকটার তীক্ষ্ণ নজর ওর ওপর। নিশ্চয়ই ওটা শিশির ভাইয়া, কারণ রৌশন ভাইয়া তাকে একবার শিশির বলে ডেকেছিল। হা, বেশি ভালো, ভালো না। আর বেশি বুদ্ধিও ভালো না। তোরে তো ঘরে রাখা মুশকিল হয়ে যাবে। মানুষ তোর খোঁজ জানলে তোকে চুরি করে নিয়ে যাবে, বুঝলি? দিয়ার কথা রোজের কানে পৌঁছাল না, কারণ সামনে সেন্সলেস হয়ে পড়ে আছে আরু। সবাই ওকে নিয়েই ব্যস্ত। রোজ দ্রুত নিচে নেমে আরুর কাছে গেল। আরু বীর বীর করে কিছু বলছে। রোজ মুচকি হেসে শিশিরের পিছু পিছু আরুদের রুমে গেল। কিছুক্ষণ পর স্নিগ্ধ আসে। রুমটা খালি করে দাও শিশির। স্নিগ্ধর কথায় সবাই বাইরে চলে যায়, রোজ বাদে।
স্নিগ্ধ আর চোখে রোজের দিকে তাকায়। পিচ্চি ইংরেজ বললেও চলে মেয়েটাকে। হলদে ফর্সা হলেও কালো পোশাকে অনেকটা উজ্জ্বল দেখা যাচ্ছে। রোজ এগিয়ে এসে শিশিরের পাশে বসল। আপুর কি সাইকোলজিক্যাল কোনো প্রবলেম আছে? স্নিগ্ধ চুপ করে রোজের দিকে তাকালো। শিশির উত্তর দিল, হ্যাঁ। কিন্তু তুমি বুঝলে কিভাবে? তুমি তো বিকালেই এসেছ। প্রবলেমটা কি ছেলে মেয়ে মানে প্রেম বা ওই টাইপের কিছু? সেটা জানি না। কিছু মনে না করলে আজ আপুর সাথে আমি থাকি? ইনশাআল্লাহ কাল সকালের মধ্যে আপু ঠিক হয়ে যাবে। রোজের এমন আত্মবিশ্বাসী কণ্ঠ শুনে অবাক হয় স্নিগ্ধ। গত 6 মাস ধরে ও আরুর চিকিৎসা করছে, কিন্তু এখনো আসল ঘটনা জানতে পারেনি। আর 3 আঙ্গুলের একটা মেয়ে বলছে এক রাতেই ওকে সুস্থ করে দেবে। স্নিগ্ধ এবার মুখ খুলল, ওকে আমি দেখে নিব। তোমাকে এই নিয়ে ভাবতে হবে না পিচ্চি। তুমি গিয়ে বিয়ে বাড়ি এনজয় করো। স্নিগ্ধর কথায় রোজের খারাপ না বরং হাসি পেল। রোজ ঠোঁট চেপে হেসে স্নিগ্ধকে প্রশ্ন করল। ভালোবেসেছেন কাউকে? স্নিগ্ধ থতমত খেয়ে উত্তর দিল, না। তাহলে আপনি গিয়ে বিয়ে বাড়ি এনজয় করুন। একটা কথা জানেন, বিয়ে বাড়িতে বিয়ে হয় এক জুটির আর তৈরি হয় নতুন বেশ কয়েকটা জুটি। বেস্ট অফ লাক। তুমি জানো আমি তোমার কতটা বড়? তুমি আমার সাথে মজা করছো? আপনি কি আমার বিয়াই লাগেন যে মজা করব? আমি সিরিয়াসলি বলছি। কতদিন আর সিঙ্গেল থাকবেন? বুড়ো হয়ে যাচ্ছেন তো। এবার বিয়েশাদির কথাটাও একটু চিন্তা করেন। পরে তো আপনার ছেলে মেয়ে আপনাকে আব্বু না ডেকে নানু ডাকবে আপনার পাকা দাড়ি গোফার চুল দেখে। শিশির চলো বাইরেই যাই। দেখি ও কি করে, আরও সুস্থ হলেই হবে, সেটা যেই করুক না কেন। কি হারুকে একা রেখে যাব? আপনার বউকে একটা আঁচড়ও লাগতে দিব না আমি। বিশ্বাস রাখতে পারেন আমার উপর। আর যাওয়ার আগে দরজাটা লাগিয়ে দিবেন। স্নিগ্ধ বসে কফি খাচ্ছে। আর ওর সামনে ছোঁয়া তত্ত্ব সাজাচ্ছে। স্নিগ্ধকে ছোঁয়া পছন্দ করে। ছোঁয়া যখন ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে তখনই ও সিনিয়র স্নিগ্ধর ওপর ক্রাশ খায়। কিন্তু স্নিগ্ধ পাত্তা দেয় না। ভাইয়া ও ভাইয়া। স্নিগ্ধ আর চোখে ছোঁয়ার দিকে তাকায়। ছোঁয়া যে কি পরিমাণে দুষ্টু তা খুব ভালো করে জানে স্নিগ্ধ। তাই ওর সাথে কথাও বলতে চায় না। না জানি কখন কিভাবে ফাঁসিয়ে দেয়। এই আপনাকে ডাকছি, শুনতে পাচ্ছেন না? হুম। বলো। বয়স তো কম হলো না, বিয়েশাদী করবেন কবে? তা জেনে তুমি কি করবে? নিজের কাজে মন দাও। আর আমাকে বিরক্ত করো না প্লিজ। আরে আমি কখন বিরক্ত করলাম? ভালো কথাই তো বলেছি। যদি আমাকে একটু পাত্তা দিতেন তাহলে আজ 2 বাচ্চার বাপ হয়ে যেতেন। কথাটা শুনতাই স্নিগ্ধর মুখ থেকে কফি পড়ে যায়। বেচারা ভীষণ খেয়ে কাশতে থাকে। ছোঁয়া পানি এনে স্নিগ্ধর সামনে ধরে। স্নিগ্ধ একবারে সবটা গিলে ফেলে। আরে আস্তে খান। আপনার পানি কেউ নিয়ে যাচ্ছে না। বরং পানি যদি আপনার গলায় আটকে যায় তাহলে আমার ফিউচার বাচ্চাগুলো এতিম হয়ে যাবে। স্নিগ্ধ অসহায় চোখে ছোঁয়ার দিকে তাকালো। মেয়েটা আগের চেয়েও বেশি দুষ্টু হয়ে গেছে। লজ্জার কোনো বালাই নেই। যা মনে চায় তাই বলে। কেন যে বারবার এর সামনে পড়তে হয় এসব ভেবেই কপাল চাপড়াতে থাকে স্নিগ্ধ। ছোঁয়া হাসতে হাসতে বলল, পাগলের ডাক্তার কি নিজেই পাগল হয়ে গেল? তোমার সামনে থাকলে পাগল না হয়ে উপায় আছে? ইস কি দুঃখ। যাই হোক, আমি তোমাকে ভালোবাসি। তুমি কি আমাকে বিয়ে করবে? স্নিগ্ধকে। কি? ইংলিশ বোঝেন নাই? আচ্ছা বাংলায় বলছি। আমি আপনাকে ভালোবাসি। বিয়ে করবেন আমাকে? না।
নাকে হ্যাঁ কিভাবে করতে হয় তা ছোঁয়া বেশ ভালো করেই জানে। কিন্তু আপনার জন্য খারাপ লাগছে। একটা হ্যাঁ বলার জন্য আপনাকে অনেক কিছু সহ্য করতে হবে। সো স্যাড। তুমি কি আর ভালো হবে না? খারাপ ছিলাম কবে? আর আমি যে খারাপ সেটা বুঝলেন কিভাবে একটু বলবেন? তাহলে নিজেও জানতে পারতাম কি করে আপনার কাছে ভালো হওয়া যায়। আপাতত সামনে থেকে সরো। আমি তো আপনার পাশে বসে আছি, সামনে থেকে সরব কিভাবে? ধুরর। স্নিগ্ধ রেগে ওখান থেকে চলে যায়। ছোঁয়া আবার তত্ত্ব সাজানোর কাজে লেগে যায়। তোমাকে আমার কাছে ধরা দিতেই হবে স্নিগ্ধ। যদি এমনটা না হয় তাহলে আগে তোমাকে মারব, পরে আমি মরব, তবুও তোমাকে অন্য কারো হতে দিব না। মাইন্ড ইট। আরু রোজের চোখ বরাবর তাকিয়ে আছে। রোজ আরুর চোখে নিজের চোখ রেখে ওকে হিপনোটাইজ করার চেষ্টা করছে। এই কাজটা রোজ আগে অনেকবার করেছে। অনেকে চেয়েছে রোজের চোখের গভীরতা মাপতে, কিন্তু যেচে এসে ফেঁসে গেছে। তোমার নাম কি? আরুষি। তোমার পরিবারে কে কে আছে? দিদুন, বাবা, সৎমা আর সৎ ভাই। তারা অন্য জায়গায় থাকে। একটু আগে কি দেখে খামছিলে? ওই ছেলেটা আর মেয়েটা। কাউকে ভালোবাসতে? নীরবকে। কিন্তু কিন্তু কি? নীরব আমাকে ভালোবাসতো না। ও আমার শরীরকে ভালোবাসত। এটুকু শুনেই রোজ আরুর চোখ হাত দিয়ে বন্ধ করে দিল। আরু ঘুমাচ্ছে আর রোজ পানির গ্লাস হাতে তুলে নিয়ে দেখছে। খালি চোখে পানি কতটা স্বচ্ছ দেখায়, তাই না? পানির অপর নাম জীবন। কিন্তু যদি পানিটা বিশুদ্ধ না হয় তাহলে এই পানিই আমাদের জীবন কেড়ে নেয়। ভালোবাসার ক্ষেত্রেও এমনটাই হয়। ভুল মানুষকে ভালোবাসলে তার ফল তো পেতেই হয়। আরুর ঘুম ভাঙতেই ও দেখে বিকালের মেয়েটা ওর পাশে বসে একভাবে ওর দিকে চেয়ে আছে। পলকহীন চাহনিটা কেমন জানি অদ্ভুত। কি দেখছ? একটা কথা বলার ছিল। বলবো? হ্যাঁ। কিন্তু চোখের পলক ফেলো। কেমন অস্বস্তি লাগছে। হা হা হা। আচ্ছা। মানুষ যখন কোনো কিছু নিয়ে প্রয়োজনের অধিক ভাবে তখন কি হয় জানো? সেই ডিপ্রেসড হয়ে যায়। কিন্তু যখন কোনো খারাপ ঘটনা তাকে বারবার ভাবায় তখন সে ডিপ্রেশনের চেয়ে হেল্পলেস বেশি হয়ে যায়। আর এই ঘটনাগুলো সে যত নিজের ভেতরে লুকিয়ে রাখতে চায় ততই সেটা সবার সামনে চলে আসে। একজন মানুষ যখন তার নিজের অস্তিত্ব লুকাতে চায় আর তার সামনে আসে তখন সে কি করে জানো? নিজেকে শেষ করতে চায়। তাছাড়া কি বা করার থাকে? গুড কোয়েশ্চন। সবার আগে তার যেটা করা উচিত সেটা হলো কাউকে নিজের মনের কথাগুলো বলা। তারপর কি করতে হবে বা কি করা উচিত সেটা বোঝা। যদি বুঝতে না পারে তাহলে কারোর থেকে হেল্প নেওয়া। আর সেটাও যদি না পারে আর অধিক কষ্ট পায় তাহলে অপরাধীকে শাস্তি দেওয়া। পরিচিতদের বললে যদি বেশি কষ্ট পায় বা পরিচিতরাই যদি তাকে কষ্ট দেয়। আমি তো তোমার অপরিচিত। আমাকে তুমি ঠিক করে চেনো না। যদি চাও আমাকে তোমার অতীত বলতে পারো। তুমি ছোট। তুমি শিশির ভাইয়া, ইভেন সবার সাথে যে নাটকটা করছো সেটা ঠিক না। নীরবের করা অন্যায়ের শাস্তি এদের দিচ্ছ কেন? নিজেকে এভাবে কষ্ট দিচ্ছ কেন? কেন মিথ্যা বলে ওদের থেকে দূরে যেতে চাচ্ছ? তত তুমি এসব কিভাবে জানলে? তোমাকে হিপনোটাইজ করেছিলাম। কথাটা শুনতাই আরু চোখ ছোট ছোট করে রোজের দিকে তাকায়। রোজ উত্তরের আশায় আরুর দিকে অসহায় চোখে তাকিয়ে আছে। আমি তখন ক্লাস 9-এ পড়ি। ভালোবাসা কি সেটা জানতাম না, বুঝতাম না। নীরব আমার সৎমায়ের বড় ভাইয়ের ছেলে ছিল। আমাদের বাড়িতে প্রায়ই আসতো ও। ওর কথাবার্তা, চালচলন, আমার কেয়ার করা সবকিছুই আমাকে মুগ্ধ করেছি। আস্তে আস্তে ওকে ভালোবাসতে শুরু করি আমি।
একদিন ও আমাকে প্রপোজ করে, আমিও রাজি হয়ে যাই। এটুকু বলেই চুপ হয়ে যায় আরু। রোজ জিজ্ঞেস করে, তারপর? তুমি যাও, নিচে গিয়ে মজা করো রোজ। ভালো লাগছে না আমার, অন্য একদিন বলবো সব। আচ্ছা, তবে নিচে গিয়ে আমি একা মজা কেন? তোমার বান্ধবীর বড় আপুর বিয়ে, তুমি মজা করবা না? চলো একসাথে গিয়ে মজা করি। মাথা ব্যথা করছে আমার। তাহলে আমি একাই যাই। তুমি রেস্ট নাও। কিছু লাগলে ডাক দিও। কিন্তু একটা কথা মনে রেখো, একজনের ভুলের শাস্তি অন্যজনকে দেওয়া অন্যায়। সে যতই পাওয়ারফুল হোক না কেন, সত্যের সামনে সে নিতান্তই ক্ষুদ্র। আসছি। রোজ ওখান থেকে সোজা ছাদে চলে যায়। আকাশ আজ রংবেরঙের ফানুসে ভরপুর। রোজ একটা চেয়ার টেনে গুটিসুটি মেরে বসল। রওশনের রুমে দিয়াকে আটকে রেখেছে রওশন। দিয়ার অপরাধ ও ওড়না ছাড়া রুমের বাইরে বেরিয়েছে আর ছেলেদের সাথে হেসে হেসে কথা বলেছে। জমের বাচ্চা জম, তোর জীবনে ভালো হবে না। আমার মতো নিষ্পাপ একটা বাচ্চাকে এভাবে আটকে রেখে নিজেকে বাহুবলী প্রমাণ করছিস? আমি যদি বড় হতাম, না মেরে তোর নাকমুখ আলাদা করে দিতাম। তাই নাকি? দাঁতে দাঁত চেপে বলল রওশন। দিয়া ভয় বিছানার ওপর উঠে পড়ল। মজা করছিলাম ভাইয়া, আমি এসব করতে পারি নাকি? আমি তো এমনিই বলছিলাম। চুপচাপ ঘুমিয়ে যা, না হলে অসুস্থ হয়ে যাবি। ঘুমাবো? কাল আপিপুর গায়ে হলুদ আর এখন আমি ঘুমাবো? এই রাক্ষসটা কি আমাকে একটু শান্তি, একটু ভালো থাকতে দেবে না? সারাদিন প্যাপো প্যাপো করে, ভাল লাগে না বাল। কি ভাবছিস? যা ভাবছি তাতে আপনার কি? যান নিজের কাজ করুন। জীবনটাই শেষ করে দিল অসহ্য। ঘুমা, আমি দরজা লাগিয়ে দিচ্ছি। হুহ। দিয়া ব্ল্যাঙ্কেট মুড়ি দিয়ে শুয়ে পড়ল। রাতে বাগানের লাইটিং ঠিক করে সবাই ঘুমিয়ে যায়। সকালে ছাদ থেকে হলুদ নেওয়ার জন্য উপরে আসে শিশির। আর রোজকে রেলিংয়ে হেলান দিয়ে গুটিসুটি মেরে ঘুমিয়ে থাকতে দেখে। শিশির রোজের কাছে গিয়ে ওর কাঁধে হাত রেখে হালকা ঝাঁকি দিয়ে ডাকে, রোজ রোজ। চোখ খুলে আবার চোখ বন্ধ করে নেয় রোজ। রোজের কাণ্ডে শিশির আবার ডাকে, রুমে গিয়ে ঘুমাও, দাভাই ডিস্টার্ব করো না প্লিজ। রাতে লাইটিং ঠিক করে ঘুমাতে দেরি হয়ে গেছে। আর একটু ঘুমাতে দাও, আমি পরে ব্রেকফাস্ট করে নিব। আর হ্যাঁ, গুড মর্নিং। গো নাও। রোজ, আমি শিশির। রোজ এবার ভালো করে চোখ মেলল। সরি ভাইয়া। আসলে রাতে লাইটিং সিস্টেম তুমি চেঞ্জ করেছ? হ্যাঁ, ওল্ড ফ্যাশন মনে হচ্ছিল তাই নীল, সাদা আর পিঙ্ক দিয়ে পেঁচিয়ে রেখেছি। ভালো করেছ, সুন্দর লাগছে দেখতে। এবার উঠে ফ্রেশ হয়ে নাও। আচ্ছা, আরুকে কি কিছু বলেছ? কেন বলুন তো? ও অনেকটা স্বাভাবিক ব্যবহার করছে, সবার সাথে আগের মতো বিহেভ করছে। তাহলে এক বক্স চকলেট এনে দিন। আপনার বউকে অর্ধেক সুস্থ করে ফেলেছি, মজুরি দিবেন না? তুমি না ম্যাচিউর গার্ল? কোনো সংবিধানে লেখা আছে যে ম্যাচিউর গার্লসরা চকলেট খায় না? এমনিতেও আমি চকলেট খাওয়ার জন্য আনতে বলিনি। আমি চকলেট আনতে বলেছি আপনারই বউয়ের জন্য। আপনার বউ চকলেট খেতে পছন্দ করে। আমি চকলেট খাই না, কারণ আমার অ্যালার্জির সমস্যা আছে। রুহির গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হয়ে গেছে। দিয়া হলুদ নিয়ে ছোটাছুটি করছে। আরও স্বাভাবিকভাবে সবার সাথে মিশছে। রওশন এক কোনায় দাঁড়িয়ে নখ কামড়াচ্ছে। নখ না কামড়িয়ে নিজের পিচ্চিটার সাথে হলুদ খেলায় মেতে উঠতে পারেন তো? নাকি সেটা করতেও ভয় লাগছে?
তোমার বান্ধবী তিলকে তাল বানিয়ে ফেলবে রোজ। বিয়েবাড়িতে কান্নাকাটি শুরু করে দিলে সবার আনন্দটাই মাটি হয়ে যাবে। কিচ্ছু হবে না। ছাদে যান, আমি ওকে পাঠাচ্ছি। আর হ্যাঁ, ওকে বেশি করে হলুদ লাগাবেন। রিভেঞ্জ নিব। কিসের রিভেঞ্জ? আমার হলুদে অ্যালার্জি, আর ও আমাকে একটু এগে হলুদের পানিতে চুবাইছে। চুলে শ্যাম্পু করেছি, কন্ডিশনার দিয়ে ধুয়েছি, তবুও এই হলুদের গন্ধ যাচ্ছে না। এই গন্ধে বমি চলে আসতেছে বারবার। ইয়াক কক। কিন্তু তত্ত্ব নিয়ে আমি যাই? বরকেও দেখে আসতে পারব। আচ্ছা, সাবধানে যেও, আমি শিশিরকে বলে দিচ্ছি। রৌশন সিঁড়ি দিয়ে উপরে উঠবে, এমন সময় ছোঁয়ার রুমে কিছু পড়ে যাওয়ার শব্দ শোনে। জানালা দিয়ে উকি দিয়ে যা দেখে তা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিল না ও। ছোঁয়া স্নিগ্ধকে চেয়ারের সাথে বেঁধে ওর গালে হলুদ লাগাচ্ছে, আর খানিকক্ষণ পরপর নিজের গাল স্নিগ্ধর গালের সাথে লাগাচ্ছে। বিয়ে হোক বা না হোক, রুহি আপুর বিয়েতে যতগুলো রিচুয়ালস হবে সেগুলো আমাদেরও হবে, মিস্টার পাগলের ডাক্তার। আমার হাত খুলে দাও ছোঁয়া। কেন? আমি হলুদ লাগাচ্ছি, তাতে হচ্ছে না? তুমিও আমাকে হলুদ লাগাতে চাও? আমার সাথে এমন করছো কেন? কেন করছি বুঝতে পারছেন না? আমি আপনার বাচ্চার মুখ থেকে আম্মু ডাক শুনতে চাই। তার জন্য যা করার আমি করব। পাগল হয়ে গেছো তুমি। পাগল থেকে সুস্থ মস্তিষ্কের মানুষ বানানোর জন্য তুমি তো আছোই জান। রৌশন গলা খাকরি দিয়ে বলল। এসব কি হচ্ছে? ছোঁয়া ইনোসেন্ট মুখ করে রৌশনের দিকে তাকালো। তারপর আমতা আমতা করে বলল, অতিথি সেবা ভাইয়া। তেমন কিছু না। তুমি যাও, তোমার বন্ধুকে আমি দেখে রাখব। শুধু দেখে রাখো, বিয়ের আগে বেশি কিছু করিস না। আমি ওর মাকে সব জানাচ্ছি। স্নিগ্ধ উত্তেজিত হয়ে বেশ জোরে চিল্লিয়ে রৌশনকে ডাকল। রৌশন, এমন করিস না দোস্ত। ওকে আমি। স্নিগ্ধর কথা শেষ হবার আগেই ছোঁয়া ওর মুখে মিষ্টি পুরে দিল। স্নিগ্ধ মিষ্টি ফেলে দিতে চাইলে ছোঁয়া আঙ্গুল দিয়ে ঠেসে সবটা ঢুকিয়ে দেয়। রৌশন হেসে বলল, এতদিন আমার কাহিনী শুনে মজা নিশো মামা। আজ তোমার পালা। সোজা কথাই মানলে ভালো, না হলে বর তুলে আনার অভিজ্ঞতা অর্জন করার সুযোগটা পাব। ভাইয়া, এসব তো ঠিক আছে, কিন্তু তোমার কাহিনী মানেটা হলো তোর বোন। কথাটা বলেই চলে গেল রৌশন। ছোঁয়া গালে হাত দিয়ে মেঝেতে বসে পড়ল। এটা কি শুনলো? দিয়া আর রৌশন। স্নিগ্ধ মুখ বাঁকিয়ে বলল, এমন নাটক করছো যেন এটা আজ জানলে। ভাইয়া নিজে স্বীকার করেছে আজ। রোজ তো আমাদের জন্য লাকি হয়ে গেল, কিন্তু তোমাকে কে বাঁচাবে জান? বিয়েটা শেষে আমার সাথেই হচ্ছে। ইসরে, এতদিন আমাকে পাত্তা না দেওয়ার শাস্তি একবারে পাবে। বি রেডি ফর ইট। ছাদের এক কোনায় রৌশন আর ওর সামনে দিয়া দাঁড়িয়ে আছে। দিয়ার বলা কিছু কথা শুনে রৌশন গম্ভীর মুখে মেঝের দিকে তাকিয়ে আছে। তোকে এসব কে বলেছে? যে বলেছে সে তো ঠিকই বলেছে। আপনি আমাকে ঠকাচ্ছেন। তো তোর কি? আমি বিয়ে করে নিলেই তো তোর ভালো। তুই তোর মতো থাকতে পারবি, ঘুরতে পারবি, ছেলেদের সাথে মিশতে পারবি। রৌশনের কথায় ঠোঁট ফুলিয়ে অন্যদিকে তাকালো দিয়া। চোখে পানি টলমল করছে। কিছুক্ষণ আগে রোজ দিয়াকে বলেছে মিরাজের ছোট বোনের সাথে রৌশনের বিয়ে ঠিক হয়েছে। ওর পড়াশোনা শেষ হলেই ওদের বিয়ে। এতেই দিয়ার অবস্থা খারাপ। 9 পড়ুয়া বাচ্চা মেয়ের মাথার ওপর দিয়ে এত বড় একটা ঝড় গেলে কি মেয়েটা ঠিক থাকে? দিয়া ছাদে এসে রৌশনকে ইচ্ছামতো ঘুষি দেয়, কয়েকটা লাথি দেয়। তারপর মেঝেতে শুয়ে ছটফট করতে করতে কাঁদে আর রোজ যা বলেছে সেগুলো বলে।
রৌশন দিয়ার কাজ দেখে শুধু ঠোঁট চেপে হাসে। কি হলো, আবার কাঁদছিস কেন? আমি বিয়ে করলে তুই খুশি হবি না? হব। তাহলে কাঁদছিস কেন? এমনি। মেয়ে পছন্দ হয়নি? না আমার তো হয়েছে। মেয়ে দেখতে শুনতে ভালো, ফর্সা, শিক্ষিত, আবোধ কায়দা জানে, রান্না করতে পারে। আমিও শিখে নিব। রৌশন মুখ বাঁকিয়ে বলল, কি শিখবি? আপনি ওনাকে বিয়ে করলে? বিয়ে করলে? কিছু না। আপনি ওনাকে বিয়ে করবেন না ব্যাস। আমি আর এ বিষয়ে কিছু শুনতে চাই না। আমি কালো বলে এমন করছেন তাই না? গায়ের রঙই কি সব? মানুষ কি একবারে সবকিছু পারে? আস্তে আস্তে শেখে। আমিও শিখে নেব। আসছি। দাঁড়া। পারবো না। আমি একটু কালো বলে আমাকে আপনি এভাবে কষ্ট দিলেন। যদি সাদা ব্রয়লার মুরগির মতো হতাম তাহলে টুক করে নিয়ে নিতেন। থাকবো না আমি। চলে যাব। আর এক কদম এগোলে এখনই পা ভেঙে হাতে ধরিয়ে দেব। উল্টো ঘোর। পারবো না। সব সময় আমাকে নিয়ে মজা? আমি যখন থাকবো না তখন কাকে নিয়ে মজা করবেন? বিয়ে করবি আমাকে? দিয়া ঘুরে রৌশনের দিকে তাকালো। রৌশন মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। রৌশনের এমন উদ্ভট ভঙ্গিতে দাঁড়ানো এই প্রথম দেখছে দিয়া। হাসি চেপে রাখতে কষ্ট হচ্ছে ওর। অবশেষে রৌশন ওকে প্রপোজ করেছে, ব্যাপারটা সত্যিই অবিশ্বাস্য। তখনই পেছনে থেকে রোজ সিটি দিয়ে সামনে আসলো। দিয়া রোজকে দেখে রোজের পেছনে গিয়ে দাঁড়াল। রোজ হু হা করে হেসে দিয়ার হাত রৌশনের হাতের ওপর রাখল। বলেছিলাম না ভাইয়া, রোজের পক্ষে কিছুই অসম্ভব নয়। আপনার 6 বছরের ঝুলে থাকা সম্পর্ক আমি 6 দিনে ঠিক করে দিলাম। তবে একটা শর্ত আছে, আমি যা চাই আমাকে তাই দিতে হবে। তার আগে মুখটা ঠিক করুন। ভালোবাসার কথা বলেছেন, মেয়েও রাজি, তাহলে এই দেবদাস টাইপের মুখ কেন? কি চাও? সময় আসলে চেয়ে নিব। কিন্তু এখানে কি হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না। ডাক্তার সাহেব ছোঁয়া আপু? শিশির ভাইয়া আরও আপি, টোটাল লাভ সার্কেল মনে হচ্ছে। শুধু আমি একাই সিঙ্গেল। মিরাজের হ্যান্ডসাম ভাই আছে একটা। দেখো ওটা পছন্দ হয় কিনা। তাহলে আমার এই হেল্পের রিটার্নটা দিয়ে দিব। সবুর করুন ভাইয়া। এত সহজে আপনাকে ছাড়ছি না। সুদে আসলে সবটা উসুল করে নিব। শুধু সময়ের অপেক্ষা। কিরে বলদ মাইয়া, এখনো আমার হাত ধরে থাকবি? আমাকে ছেড়ে যাকে ধরার তাকে ধর। দিয়া রেগে রোজের হাতে খামচি দিল। নখ দেবে গেছে রোজের হাতের চামড়ায়। আহহ! কি রে, মেরে ফেলবি নাকি? ছাড়। ভাইয়া আপনার পিচ্চি তো রাক্ষসী হয়ে গেছে। সামলে রাখুন, না হলে মানুষ খেয়ে ফেলবে। অলরেডি আমার নরম হাতের ওপর নজর দিয়ে ফেলছে। আপনার দেহের কি হাল হয় সেটা ভেবেই কষ্ট লাগছে। এই দুঃখটা তুমি ছাড়া কেউ বুঝল না রে বোন। রৌশনের কথায় তেড়ে আসলো দিয়া। কোমরে হাত দিয়ে চোখ মোটা মোটা করে রৌশনের দিকে তাকাতেই রোজ ওখান থেকে বেরিয়ে যায়। তত্ত্ব নিয়ে শিশিরের সাথে রোজ আসে মিরাজদের বাড়ি। মিরাজরা 2 ভাই বোন। ওর ছোট বোন মিষ্টি ডক্টর হওয়ার জন্য ইন্টার্ন কোর্স করছে। রোজ বাড়িতে ঢুকে তত্ত্বগুলো দিয়ে বাগানে এসে দাঁড়াল। অনেক মানুষের ভিড়ে থাকার অভ্যাস নেই ওর, তাই খারাপ লাগছে। হঠাৎ একজন ওয়েটার এসে রোজের সামনে অরেঞ্জ জুস উঁচু করে ধরল। রোজ কপালের ঘাম বা হাতের জামার হাতা দিয়ে মুছে ওয়েটারকে জিজ্ঞেস করল, কি? স্যার পাঠিয়েছেন, খেয়ে নিন, ভালো লাগবে। আর বেশি খারাপ লাগলে উপরে গিয়ে রেস্ট নিতে পারেন। আধা ঘন্টা পর আপনাকে ডেকে দেওয়া হবে।
রোজ ভাবল হয়তো শিশির পাঠিয়েছে তাই গ্লাসটা নিল। ও তো কিছু লাগবে না। জুসটা দাও, এতেই হবে। কিছু লাগলে জানাবেন ম্যাডাম। আসছি। রোজ জুসটা খেয়ে বাগানে থাকা চেয়ারটার উপর বসল। মাথা ঝিমঝিম করছে গরমে। কিন্তু এসব কিছুর উপরেও এমন কিছু আছে যা রোজকে আরো বেশি অস্বস্তিতে ফেলছে। ওর মনে হচ্ছে কেউ ওকে দেখছে, কেউ ওর ওপর নজর রাখছে। রোজ উঠে দাঁড়িয়ে চারিদিকটা ভালো করে দেখল। কোথাও সন্দেহজনক কিছু নেই, তাহলে কি সবটা ওর মনের ভুল? রোজ ওখান থেকে উঠে গাড়িতে এসে বসল। তীব্র রোদে ফ্রন্ট সিটটা গরম হয়ে গেছে, তাই ও ব্যাকসিটে গিয়ে পা লম্বা করে বসে পড়ে। কপাল বেয়ে ঘাম গড়িয়ে পড়ছে। রোজের মাথাটায় অসহ্য যন্ত্রণা হচ্ছে। সেন্সলেস হয়ে যায় রোজ। যখন জ্ঞান ফেরে তখন ও কারোর রুমে শুয়ে আছে, একদম অপরিচিত একটা জায়গা। কিছুক্ষণ পর একটা মেয়ে এসে রোজকে বাইরে নিয়ে আসে। এটা মিরাজদেরই বাড়ি। মিরাজ এগিয়ে এসে জিজ্ঞেস করে, ঠিক আছো তুমি? জি ভাইয়া। সবাই কি চলে গেছে? না, শিশির থেকে গেছে। তুমি সেন্সলেস হয়ে পড়ে গেছিলে তাই ও নিজে থেকে সবাইকে পাঠিয়ে দিয়েছে। আমার জন্য আপনাদের অনেকটা ঝামেলায় পড়তে হলো, তার জন্য আমি দুঃখিত ভাইয়া। তুমি চাইলে আজ এখানে থাকতে পারো, কাল না হয় আমাদের সাথেই যেও। থাকতেই পারি, তবে আমার কাজের অনেকটা ক্ষতি হয়ে যাবে। অন্য একদিন এসে থাকব। আজ আসি। আচ্ছা, আমি শিশিরকে পাঠিয়ে দিচ্ছি। রোজ আবার সেই অদ্ভুত ফিলিংসটা অনুভব করতে লাগল, কেউ ওকে দেখছে। তার তীক্ষ্ণ নজর রোজের ওপর। কে সে? রোজ এক নজর বাগানের দিকে তাকিয়ে গাড়িতে উঠে যায়। শিশির ড্রাইভ করছে। রোজের চোখ সাইড মিররের দিকে। মিরাজদের বাড়ির করিডোরে গিটার হাতে কেউ দাঁড়িয়ে আছে। মুখটা অস্পষ্ট, কিন্তু ওর অবয়ব দেখে বোঝা যাচ্ছে ওর ঘাড় ঘোরানো আর চোখ এই গাড়িটার দিকেই। রোজ নিজের ফোনটা বের করে নিজের কাজ করতে শুরু করে, যেন ওর ফোকাসটা শুধু কাজের মধ্যেই থাকে। আজ সঙ্গীত, আর আজকের সারাদিন রাতের ড্রেস আপ কোড রেড। অথচ রোজ নীল রঙের জামা পরে বসে আছে। রোজের কাছে লাল রংটা ঠিক পছন্দ না। লাল গোলাপ পছন্দ না। সবাই বলে ভালোবাসা রং লাল। তাহলে কি রোজ ভালোবাসতে জানে না? সকাল থেকে গান বাজছে নিচে। রোজ নিজের রুমে বসে হ্যাকিং শিখছে, আর দিয়া নিজের জামা আর মেকআপ চুজ করছে। সারাদিন ল্যাপটপ আর ফোনের মধ্যে ঢুকে থাকিস, কি পাস ওদের থেকে? একটু সাজগোজ করবি, নাচবি, গাইবি, মনটা ফুরফুরে থাকবে, তা না চোখে ইয়া বড় চশমা গুজে কাজ আর কাজই করে যাস। তো কি করব? আমার কি তোর মতো বুড়ো কাজিন আছে যে প্রেম করার সুযোগ পাব? তবে বুড়ো বললে ভুল হবে, রৌশন ভাইয়াকে দেখে 21+ বেশি মনে হয়। বাট বয়সটা তো মেইন। তাহলে রিজেক্ট করে দে। সমস্যা কি? উনি তোর থেকে ভালো মেয়ে পেয়ে যাবে। বেটার ডিজার্ভ করে। শুধু শুধু তোর পেছনে বেকার খাটছে। তুই এমনটা বলতে পারলি? ঢং না করে নিচে গিয়ে নাচগান কর। এখানে বসে বসে আমার মাথা খাস না। তোর মেজাজ এত গরম কেন? দিয়ার কথা শুনে রোজ একটু শান্ত হয়ে বসল। দিয়ার মুখ কালো হয়ে গেছে। রোজের এমন মেজাজি কণ্ঠ শুনে হয়তো ওর খারাপ লেগেছে। রোজ ল্যাপটপ অফ করে দিয়ার পাশে এসে বসল। সরি। দিয়া এবার অন্যদিকে মুখ ঘুরিয়ে বসল। রোজ দিয়ার মুখে হাত দিয়ে নিজের দিকে ঘুরিয়ে ওর চোখে চোখ রাখল। একদম চোখে চোখ রাখবি না। তোর চোখে চোখ দিলেই সে হিপনোটাইজ হয়ে যায়। চোখে কি নেশার ঔষধ মেখে রাখছিস? চল নিচে গিয়ে মজা করি।
পেতনির মুখে রামনাম। আমারে ঢপ দিচ্ছিস না তো? না। অনেক ভাবলাম, একা একা না থেকে একটু নাচানাচি করলে মন্দ হয় না, কিন্তু সমস্যা একটাই, আমার তো জোর নেই। তোরা সব জুটি আর আমি সিঙ্গেল। মিরাজ জিজুর ভাইকে দেখছিস? জম না থাকলে আমি পাক্কা ওর সাথে লাইন মারতাম। कितना सुंदर है। গান গাচ্ছিল নিচে, দারুণ গায়। তাই নাকি? ইসরে মিস করে গেলি ওকে। যাই হোক, ও নেহি তো জমি শাহী। এবার চল। তুই জানিস আজকের ড্রেস কোড রেড। তুই ব্লু থ্রি পিচ পরছিস কেন? চল, লাল জামা পরবি। আমি লাল রং পছন্দ করি না। প্লিজ এই নিয়ে কিছু বলিস না। নিচে সবাই একসাথে বসে আড্ডা দিচ্ছে। রৌশন খাবারের ডেকোরেশন করছে। আরু আর ছোঁয়া নাচছে। স্নিগ্ধ দূরে দাঁড়িয়ে নখ কামড়াচ্ছে আর শিশির, মিরাজ, রুহি, মিষ্টি বসে বসে সবটা এনজয় করছে। রুহি রোজকে দেখেই ইশারায় ডাকে। দিয়া নাচতে চলে গেছে। মিরাজ, এই হলো রোজ। রোজ ভ্রু কুচকে তাকিয়ে উত্তর দিল, উনি আমাকে চেনেন। নতুন করে যদি পরিচয় করিয়ে দিতে হয় তাহলে বলুন, আমি আপনাদের গেস্ট। কথাটা শুনে খারাপ লাগে সবার। রোজের কথাবার্তাগুলো অনেকটা এমন কেন? সবসময় নিজেকে সবার থেকে দূরে দূরে রাখে, পর করে রাখে। মিষ্টি রোজকে টেনে নিজের কোলে বসালো। রোজ খানিকটা ভ্যাবাচেকা খেয়ে যায় মিষ্টির কাজে। আসলেই অনেক সুন্দর রোজানু। রোজ ওঠার চেষ্টা করতেই মিষ্টি আরও জোরে চেপে ধরে। একজন ফটোগ্রাফার এসে ফতাফত কিছু ছবি তুলে নিল। এসব কি হচ্ছে বুঝতে পারছে না রোজ। দিয়া এসে রোজকে টানতে টানতে স্টেজের ওপর নিয়ে গেল, তারপর অ্যানাউন্স করল, এবার গান গাইবে আমার রোজানু। ভাইয়া গিটারটা এনে দেন। শিশিরকে বলল। রোজ আবার সেই অদ্ভুত ফিলিংস ফিল করতে লাগল। কেউ ওকে দেখছে বা ওর খুব কাছে আছে। শিশির গিটার এসে রোজের হাতে দিল। রোজ গিটারের কর্ডগুলো নেড়েচেড়ে দেখল। গান শুরু করিস না কেন? চিল্লিয়ে বলল দিয়া। রৌশন, স্নিগ্ধ, শিশির সবাই কাজ শেষ করে চেয়ারে এসে বসেছে। তখনই রোজের ফোন আসল। রোজ ফোন রিসিভ করে বলল, ডোন্ট ওয়ারি স্যার, আই উইল বি দেয়ার টুমোরো। এন্ড দি ওয়ার্ক ইজ অলমোস্ট ডান। সরি আঙ্কেল। হ্যাঁ, আমি ঢাকাতেই আছি। আমার কোনো সমস্যা হবে না। একাই যেতে পারব। হুম, রাখছি। আল্লাহ হাফেজ। রোজ ফোন রেখে সামনে তাকালো। সবাই ওর দিকে অদ্ভুতভাবে তাকিয়ে আছে, যেন রোজ কোনো অপরাধ করেছে। রোজ ফিক করে হেসে দেয়। আর ওকে দেখে বাকি সবাইও হেসে দেয়। রোজ। গান শেষে রোজ সামনে তাকালো। রৌশন বাদে সবাই অবাক হয়ে চেয়ে আছে। রোজ নিচু স্বরে বলল, ভালো লাগেনি গান? সবাই একসাথে বলে উঠল, এটা হুবহু এসআর এর গলার মতো। সবার কথা শুনে রোজ ঠোঁট চেপে হেসে নিজের রুমে চলে গেল। তখন রৌশন উঠে সবাইকে স্লো ভয়েসে বলল, রোজই এসআর, তাই এমন করে হা করে তাকানোর দরকার নাই। ভবিষ্যতে ফ্রিতে এমন অনেক গান শুনতে পাবে। রাতে ছাদে পাইচারি করছে রৌশন। দিয়া আর রোজ সামনের দোলনায় বসে রৌশনকে দেখছে আর হাসছে। আমি কি এখন রুমে যেতে পারি? প্রশ্ন করল রোজ। রৌশন উত্তর না দিয়ে ছাদের রেলিংয়ের উপর উঠে বসল। দিয়া গালে হাত দিয়ে রোজের দিকে চেয়ে আছে। কিছুদিন আগেও দিয়া রৌশনের কাছে বায়না করেছিল এসআর কে দেখবে, কিন্তু রৌশন ওকে ধোঁকা দিছে। তাই একটু আগে রৌশনকে ছাদে ডেকে রৌশনের গলায় আর ঘাড়ে বেশ কয়েকটা কামড় দিয়েছে দিয়া। গলার দাগগুলো স্পষ্ট। লজ্জায় রোজকে ডেকে এনেছে ও।
এখন এই দাগ মোছার দায়িত্ব ওদের দুজনকেই নিতে হবে। ভাইয়া ঘুম আসছে, যেতে দিন না আমাকে। আপনারা কামড়াকামড়ি করেছেন, নিজেরা ঝামেলা করেছেন, নিজেরাই মিটান। ঘুমে ঢুলতে ঢুলতে কথাটা বলল রোজ। কিন্তু কেউ ওর কথার পাত্তাই দিচ্ছে না। রৌশন দুপাশে মাথা নাড়াচ্ছে, যার অর্থ রোজ যেতে পারবে না। রোজের এবার ব্রহ্মাস্ত্র প্রয়োগ করার পালা। ভাইয়া আমাকে যদি যেতে না দেন তাহলে আমি চিল্লিয়ে সবাইকে ডাকবো আর বলবো আপনারা ছাদে রোম্যান্স করছিলেন। আমি দেখে ফেলছি বলে আমাকে আটকে রেখেছেন। সবাই কিন্তু সহজেই এটা বিশ্বাস করবে। কারণ আপনার শরীরে চিহ্ন আছে। রৌশন এবার ধপ করে নিচে পড়ে যায়। দিয়াও গাল থেকে হাত সরিয়ে চোখ মোটা মোটা করে রোজের দিকে তাকায়। রোজ কপাল কুঁচকে বিরক্তির সুরে বলল, আমি যাচ্ছি। আমাকে আর একবার ডাকলে সত্যি সত্যি চিল্লাব। হুহ, বোন হয়ে ভাইকে এভাবে ফাঁসিয়ে দিবে? আগের দিনই রাক্ষসীটার কথা বলেছিলাম। সেধে বাঁশ নিতে এসেছেন, এখন বাঁশের খোঁচা খেয়ে বাঁশকে দোষ দিলে চলে? কথা ঠিক, তবে ভুল তো করেই ফেলেছি। এবারের মতো বাঁচিয়ে দাও। কোনো উপায় বলো প্লিজ। আপনারা দুজন আমাকে অপমান করছেন। রোজানু, তুই আবার আমাকে রাক্ষসী বললি? দিয়া গাল ফুলিয়ে রোজকে আবার খামচি দিল। রোজ এবার ডেভিল স্মাইল দিয়ে বলল, উপায় একটা আছে। আমাদের আঙ্গুল বা হাত কেটে গেলে যেমন আমরা রক্ত চুষে সেটা একটু হলেও ঠিক করি, তেমনি দিয়া যেখানে যেখানে কামড়েছে সেখানে সেখানে ও সফটলি কিস করুক, তাহলে সবটা ঠিক হয়ে যাবে। রোজের কথা শুনে দিয়া হা হয়ে যায়। এটা কেমন কথা? রোজ দোলনা থেকে উঠে রওশনের সামনে যায় আর একটা ছোট মলম ছুঁড়ে দেয়। তারপর আস্তে আস্তে বলে, এটা লাগালে দাগ মিলিয়ে যাবে। তবে দিয়াকে যেটা বলেছি ওটা ওকে দিয়ে করাতে হবে। এটা আমাকে খামচি দেওয়ার ছোট্ট পানিশমেন্ট। টাটা। রোজ ওখান থেকে চলে আসে। রৌশন ভ্রু নাচাতে নাচাতে দিয়ার দিকে এগোতে থাকে। দিয়ার হাত পা সহ ওর চোখ মুখ কাঁপছে। রোজের বাচ্চিটা ইচ্ছা করে ফাঁসিয়ে দিল নাকি? এটা কি কোনো কথার মতো কথা? জমটা আমাদের দিকে ওভাবে তাকিয়ে এদিকেই আসছে কেন? এসব করতে হবে জানলে কখনোই কামড় দিতাম না। এখন আমার কি হবে? শয়তান্নিটাও চলে গেল। হারামি মার্কা বেস্টো। তোর জামাই এই জমের চেয়ে খারাপ হবে, দিয়ার এই কথাটা মিলিয়ে নিস। নাম্বার 1 লুচু হবে তোর জামাই। ভাইয়া, আমারও খুব ঘুম পাচ্ছে, আমিও যাই। যাবি? আচ্ছা যা। সকালে পার্লার থেকে মেয়েরা আসে রুহিকে সাজাতে। সবাই সাজছে আর দিয়া বারবার লিপস্টিক পরছে। রোজ রেডি হচ্ছে বাইরে বের হওয়ার জন্য। দরজার কাছে আসতেই ওর হার্টবিট বেড়ে যায়। আলিজা দাঁড়িয়ে আছে। আলিজা রোজের ফুপির মেয়ে। ছোটবেলায় রোজ আলিজার কাছেই থাকত। দীর্ঘ 7 বছর হয়ে গেছে ওদের যোগাযোগ নেই। আলিজা বিয়ে করে শ্বশুরবাড়ি যাওয়ার পথে অবশ্য একবার দেখা হয়েছিল, কিন্তু তা কিছুক্ষণের জন্য। রোজ তুই? রোজ আলিজাকে দেখে পাশ কাটিয়ে চলে যায়। কারণ ও চায় না আহমেদ পরিবারের সাথে যোগাযোগ রাখতে। আর তার প্রধান কারণ আহমেদ পরিবারের ছোট ছেলে মেঘালয় আহমেদ। আলিজা রোজের পিছু পিছু ওকে ডাকতে ডাকতে আসে, কিন্তু রোজকে পায় না। আরাব আলিজাকে খুঁজতে খুঁজতে বাগানে এসে দেখে আলিজা কাঁদছে। আলিজা, তুমি এখানে কি করছো? আর কাঁদছ কেন? কি হয়েছে? আরাব রোজ ছিল এখানে, কিন্তু ও আমার সাথে কথা বলেনি। আমি জানি ও আমাকে চিনতে পেরেছে। তুমি আগে শান্ত হও। রোজ এখানে আসবে কিভাবে? তুমি ভুল দেখেছ। চলো, রুহিকে দেখতে হবে। ও বাড়িও তো ফিরতে হবে। সেদিকে খেয়াল আছে? আমি রোজকেই দেখেছি।
তুমি বিশ্বাস করো ওটা রোজই ছিল। আমি কোথাও যাব না, এখানেই থাকব। রোজ ফিরলে আমি ওর সাথে কথা বলবো। ওরা তো নিজের ভুল বুঝতে পেরেছে। তাহলে সমস্যা কোথায়? আলিজা, এটা বিয়ে বাড়ি। সিন ক্রিয়েট করো না। রোজ নেই এখানে। বাড়ি চলো। দূরে দাঁড়িয়ে রোজ সবটা দেখল। তারপর একটা দীর্ঘনিশ্বাস ফেলে ওখান থেকে চলে গেল। ছোঁয়া বর্তমানে স্নিগ্ধর বাড়িতে। বাড়িতে স্নিগ্ধ ছাড়া আর কেউ নেই। তথ্যটা রৌশন দিয়েছে। স্নিগ্ধ শাওয়ার নিয়ে সবে বাথরুম থেকে বেরিয়েছে, তখন ছোঁয়া শাড়ি চুজ করছিল। স্নিগ্ধকে দেখে ছোঁয়া ইচ্ছা করে শাড়ির আঁচল ফেলে দেয়। স্নিগ্ধ নিজের রুমে ছোঁয়াকে এভাবে দেখে ভয় আবার বাথরুমে ঢুকে পড়ে। এই ছেলেটারে মানুষ বানাতে পারল না শাশুড়ি মা। আমি কি এতটাই খারাপ দেখতে যে ভয় পেয়ে বাথরুমে ঢুকতে হবে? শালা আনরোম্যান্টিকের বাক্স। আজ তোর এই ভোলাভালা চেহারার পেছনের আসল রূপ যদি বের করতে না পারি তাহলে আমার নামও ছোঁয়া না। যান, যান, বাইরে আসো। বাথরুমের দরজায় টোকা দিতেই স্নিগ্ধ বলে উঠল, এই মেয়ে, তোমার লজ্জাশ্রম কিছু নাই? আমার রুমে কি করছো? যাও, বেরিয়ে যাও। তোমার সামনে আবার কিসের লজ্জাশ্রম? বিয়ের টিকিট তো ভাইয়া কেটেই দিছে। এবার তো হানিমুনটা সারার পালা। কিসের হানিমুন? তোমাকে আমি বিয়ে করব না। তুই করবি না, তোর বাপের ছেলে করবে। তুই বের হবি নাকি দরজা ভাঙব? এটা ঠিক করছো না তুমি। আমাকে যখন ইগনোর করতিস তখন আমিও বলতাম এটা ঠিক করছেন না আপনি, শুনেছিস সে কথা? রৌশন, ভাইরে এভাবে শোধ নিলি? এ কোনো ডাইনির কবলে পড়লাম। এবার বাঁচব কিভাবে? এখনো বাঁচার শখ আছে? এই বেরোবি নাকি আমি আসব? একটা প্যান্ট দাও কাবার্ড থেকে। টাওয়াল পরে ইজ্জত হাতে নিয়ে বের হতে পারবো না। কোনো প্যান্ট ট্যান্ট হবে না। যেভাবে আছো সেভাবেই বের হও। বিয়ের আগে এসব কি কথা? অন্তত বিয়েটা হতে দাও, আর তার আগে প্যান্ট দাও। ওয়াও, তুমি বিয়েতে রাজি হয়ে গেছো। বাহ। দাঁড়াও, এখনই দিচ্ছি, তবে প্যান্ট না, পায়জামা আর পাঞ্জাবি। আমরা আজই বিয়ে করব। ইম্পসিবল। তাহলে টাওয়াল পরেই থাকো। আমি দরজা ভেঙে ভেতরে ঢুকি। শোনো, বাই এনি চান্স যদি আমি প্রেগনেন্ট হয়ে যাই তাহলে কিন্তু। ছি, কি বলছো এসব? প্লিজ ছোঁয়া, আমার কথা শোনো। বাড়ি যাও। সবে তো বলা শুরু করেছি। আরও অনেক কিছু শুনতে হবে তোমাকে। এবার ভালোয় ভালোয় বাইরে আসো। বিয়ের সাজে সাজো, থুড়ি, পাঞ্জাবি, পায়জামা, পাগড়ি, ব্রুস সব পরে নাও, না হলে কিন্তু সত্যি সত্যি। স্নিগ্ধ টাওয়াল ধরে বাইরে আসলো। ছোঁয়া দাঁত বের করে হাসছে। স্নিগ্ধ পাঞ্জাবি পরে পায়জামা নিয়ে এক দৌড়ে বাইরে চলে গেল। কারণ এই ছোঁয়াকে বিশ্বাস করা যায় না। যদি টাওয়াল ধরে টানে বা অন্য কিছু করে, কিন্তু কে জানে যে স্নিগ্ধর জন্য এগুলো না, আরও ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে। চলবে।